প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনার হর ওয়ার্ল্ডের আজকের রাজশাহী স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এপিসোডটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। বিশেষ কিছু ব্যস্ততা ছিল, যার কারণে ঠিক সময় মতো আপনাদের সামনে এপিসোডটি উপস্থাপন করতে পারিনি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ক্রমাগত ব্যস্ততা মনে হচ্ছে বেড়েই যাচ্ছে, কোনোভাবেই ব্যস্ততার সাথে পাল্লা দিয়ে পারছি না। ব্যস্ততা এতটাই বেড়ে যাচ্ছে, ঠিক সময় মতো নিজের প্রতি যে খেয়াল রাখবো সেটাও হয়ে ওঠে না। আর এই কারণে ঘটনা রেকর্ড করা এপিসোড আপলোড দেওয়ার ক্ষেত্রেও মাঝে মাঝে বিড়ম্বনার শিকার হচ্ছি। আমাদের এই সমস্যাগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি যে ঠিক সময় আপলোড করার জন্য, কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা মোট 9টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমরা রাজশাহীতে যখন গিয়েছিলাম, আমার সফর সঙ্গী ছিলেন আমাদের মডারেটর রাকিব, আর আমাদের আরও একজন সফর সঙ্গী ছিলেন যিনি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, যার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়, আমাদের মধু ভাই। উনি পুরোটা সময় আমাদের সাথে ছিলেন, বিভিন্ন জায়গায় আমাদের সাথে গিয়েছেন। তো রাজশাহী কলেজে যখন আমরা যাই, অনেকেই সেখানে এসেছিলেন, আপনাদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। এরপর রাজশাহী কলেজে ওই কাজটি শেষ করার পর আমাদের লিসেনারদের মধ্যেই একজন আপু এসেছিলেন। উনি অনেকটা জোর করেই আমাদের টিমকে ওনার বাসায় বেড়াতে নিয়ে যান। ওনার আন্তরিকতায়ও মুগ্ধ হয়েছে। ওনার বাসায় যেয়ে ওনার পরিবারের সকলের সাথে কথা বলেছি। মজার বিষয় হচ্ছে যে ওই আপুর হাজব্যান্ড, উনি ইংল্যান্ডে থাকেন, তিনিও আমাদের ঘটনা শোনেন। তখন তার সাথেও আমি ভিডিও কলে কথা বলি। এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। পুরো সময়টাই আসলে দারুণ কেটেছে, যদিও বা প্রচণ্ড গরম পড়েছিল। ওই গরমের মধ্যে আপনারা এসেছিলেন এত কষ্ট করে। আমরা আসলে আপনাদের জন্য ওরকম কোনো আয়োজন করতে পারিনি, ওরকম সুন্দর একটা পরিবেশে, একটা দারুণ একটা জায়গায় বসাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো শুরু করব। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন মরিয়ম আক্তার নাতাশা। উনিও ওই দিন এসেছিলেন, ওনার বাবার সাথে এসেছিলেন। তো ওনার বাসা রাজশাহী জেলার রেল স্টেশন থেকে কিছুটা উত্তর দিকে, আসাম কলোনির বউবাজার মসজিদের পাশে, যেটি স্টেশন থেকে শালবাগানের মাঝামাঝি একটি জায়গায় অবস্থিত। উনি একটি বেসরকারি নার্সিং কলেজের প্রথম বর্ষের স্টুডেন্ট। ওনার পরিবারে ওনার বাবা এবং ছোট ভাই রয়েছেন। ওনারা তিনজনেই আপনাদের হর ওয়ার্ল্ডের একদম শুরুর দিক থেকেই যুক্ত আছেন। উনি জানিয়েছেন যে উনি পড়ার সময় মাঝে মাঝেই উনি আপনাদের হর ওয়ার্ল্ড চালিয়ে পড়তে থাকেন। ওনার বাবার একটি দোকান রয়েছে, যেটা ওনাদের বাড়ির একদম কাছেই। ওনার আব্বু দোকানে বসে আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে থাকেন, মাঝে মাঝে আমাদের ঘটনা নিয়ে আলোচনাও করেন। আর তখন আমাদেরকে কিছু ঘটনা পাঠানোর জন্য ওনার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যে যখন আমরা রাজশাহী স্পেশাল এপিসোড করব জানাই, তখন রাজশাহী স্পেশাল এপিসোডের জন্য কিছু ঘটনা পাঠিয়ে দেন। ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া ঘটনা। চলুন শুরু করি সেই ঘটনার কয়েকটা অংশ রয়েছে। ঘটনায় যে অংশগুলো রয়েছে ধারাবাহিকভাবে এখন আপনাদের সামনে উপস্থাপন করব। ওনার আব্বু আম্মুর বিয়ে হয়েছিল 1994 সালের দিকে। যখন বিয়ে হয় তখন ওনার আম্মুর বয়স কম ছিল। উনি দেখতেও যথেষ্ট সুন্দরী ছিলেন। তার চুলগুলো অনেক বড় বড় ছিল। গ্রামের অতি দুরন্ত একটি মেয়ে ছিল। বৈশাখ মাসে ভোরবেলাতে অন্যান্য ভাই বোনদের সাথে বাগানে আম কুড়োতে যাওয়া, বান্ধবীদের সাথে সবসময় খেলে বেড়ানো ইত্যাদি ছিল তার নিত্যদিনের অভ্যাস। এর মধ্যেই বিয়ে হয়ে যায়। পুরো একটা জীবনে, মানে যেই জীবনে উনি আসলে অভ্যস্ত ছিলেন ছোটোবেলা থেকেই, হঠাৎ করে অন্য আর একটা জীবনে উনি চলে আসেন। তবে অন্য জীবনে এসে উনি খুব অল্প সময়ের মধ্যেই সেই জীবনের সাথে খাপ খাইয়ে নেন। বিয়ের 1 বছরের মাথায় ওনার আম্মু সন্তান সম্ভবা হন। পরবর্তীতে জানা যায়
ওনার টুইন বেবি হবে, অর্থাৎ যমজ সন্তান হবে। আর বয়স তো কম, উনি তো আসলে অনেক নিয়মকানুন সম্পর্কে অবগত ছিলেন না। চুল ছেড়ে থাকা, তাছাড়া আরও ছোটোখাটো কিছু ভুল কাজ নিজের অজান্তেই উনি করেছিলেন আর কি। তো ওই অবস্থাতে উনি যখন একা কোথাও হাঁটতেন তখন তার মনে হতো পিছনে পিছনে কেউ হাঁটছে, পাতার খচমচ খচমচ শব্দ হতো, কিন্তু তিনি যখন পেছন দিকে ঘুরে তাকাতেন তখন কাউকে দেখতে পেতেন না। এই নাতাশা আপুর দাদু বাড়ি কিশোরগঞ্জে। তো সন্তান জন্মদানের আগে ওনারা কিশোরগঞ্জে গিয়েছেন ওনার দাদির বাড়িতে। সেখানে দুটো ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। একজনের নাম রাখা হয় হাসান, আর একজনের নাম রাখা হয় হোসেন। অদ্ভুত বিষয় হচ্ছে জন্মের পরপরই তাদের গায়ের রং অস্বাভাবিকভাবে পরিবর্তন হতে থাকে। কখনো বেগুনি, কখনো নীল, কখনো কালো কুচকুচে হয়ে যেত তাদের পুরো শরীর। তাদের মুখ দিয়ে ফেনা জাতীয় জিনিস বের হতে থাকতো। তারা চিৎকার দিয়ে কান্নাকাটি করতে থাকতো। কিছুতেই তাদের কান্না থামানো যেত না। ডাক্তার দেখানো হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি। এভাবে 2 দিনের মাথায় নাতাশা আপুর 2টি ভাই একসাথে মারা যায়। পরিবারের শোকের ছায়া নেমে আসে। একসাথে 2 সন্তানকে হারিয়ে নাতাশা আপুর আম্মুর তো পাগল প্রায় অবস্থা। ওনার দাদার বাড়ির সামনের কবরস্থানে হাসান হোসেন এই 2 ভাইকে দাফন করা হয়। এর 2 বছর পর ওনার আম্মু আবার সন্তান সম্ভবা হন। এবারও ওনার গর্ভের সন্তানটি ছিল ছেলে সন্তান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে এবার উনি অর্থাৎ নাতাশা আপুর আম্মু তার মায়ের বাড়ি অর্থাৎ নাতাশা আপুর নানা বাড়িতে চলে আসেন। নাতাশা আপুর নানি যত্নআত্তি করছেন। তো নাতাশা আপুর নানির বাসা হচ্ছে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার একটি গ্রামে। তো গ্রামের নামটি উনি উল্লেখ করেছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি উনি বলতে নিষেধ করেছেন। তো স্বাভাবিকভাবেই সেই ভাইটির জন্ম হয়, কিন্তু এবারও সেই আগের ঘটনাই ঘটে। ওনার ওই ভাইটির নাম রাখা হয়েছিল আবু বকর। সেই সন্তানটির গায়ের রঙও পরিবর্তন হতে থাকে, কখনো নীল, কখনো বেগুনি, কখনো কালো। তার মুখ দিয়েও ফেনার মতো জিনিস বের হতে থাকে। আর সে চিৎকার দিয়ে সবসময় কান্নাই করতে থাকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 2য় রাত্রে যখন নাতাশা আপুর আম্মু ঘুমের মধ্যে আছেন, ঘুমের ঘরে উনি স্বপ্নে দেখেন যে ওনার পাশের ঘরে ধূপকাঠি, আতর, গোলাপ জলের গন্ধ আসছে। ঘুমের মধ্যে দেখতে পান উনি যে রুমে আছেন তার ঠিক পাশের রুমের দরজার নিচ থেকে ধূপকাঠির ধোঁয়া বের হচ্ছে। গন্ধটা ওই রুম থেকে আসছে। মানে হচ্ছে একটি মৃত বাড়িতে লাশের পাশে যে জিনিসগুলো রাখা হয় তখন যে গন্ধটা বের হয় ঠিক সেই গন্ধটাই উনি পাচ্ছিলেন। ওনার আম্মু অনেক ভয় পেয়ে যান। ওনার যখন ঘুম ভেঙে যায় তখন উনি কিছুই দেখতে পান না। এর ঠিক পরের দিন অর্থাৎ 3 দিনের মাথায় ওনার সেই ভাই যার নাম আবু বকর সেও মারা যায়। মারা যাওয়ার পর তাকে ঠিক ওই রুমটাতেই রাখা হয়েছিল। একই রকমভাবে ধূপকাঠি, আতর, গোলাপ জল পাশে রাখা হয়েছিল। ওনার আম্মু কান্নাকাটি করছিলেন আর বলছিলেন যে এই দৃশ্যটাই তো আগের রাতটা আমি স্বপ্নে দেখেছি। পরপর 3 জন সন্তানকে হারানোর পর নাতাশা আপুর আব্বু আম্মু দুজনেই মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। তখন তারা রাজশাহী শহরে, এখন যেখানে ওনার বাসা এটা তো নিজেদের বাসা, তো ওই এলাকাতে একটি বাসা ভাড়া করে থাকতেন। একটা সময় এমন একটা অবস্থা হয়ে যায় যে আশেপাশের মহিলারা তারা তাদের বাচ্চা কাচ্চাকে নাতাশা আপুর আম্মুর কাছ থেকে দূরে রাখতে চাইতেন। ওনার 3টা সন্তান মারা গেছে। এভাবে সন্তানের প্রতি তার একটা ভালোবাসা তো রয়েছে। এরকম শিশু বাচ্চাদেরকে দেখলে তার ছেলের কথা মনে পড়তো। 3টা ছেলে এভাবে মারা গেল। উনি আদর করে কোলে নিতে চাইতেন, কিন্তু মহিলারা কোল থেকে কেড়ে নিতেন। তাদের ধারণা ছিল যে নাতাশা আপুর আম্মুর কোলে যদি কোনো বাচ্চা যায় সেই বাচ্চাটাও নাকি মারা যাবে। কোল থেকে বাচ্চাকে কেড়ে নেয়া, আদর করতে গেলে দূর দূর করে তাকে তাড়িয়ে দেয়া, এই যে এই আচরণগুলো ওনার মনে অনেক কষ্ট দিত। অনেক অল্প বয়সে ওনার বিয়ে হয়েছিল, যেই বয়সে এখনও অনেক মেয়েরাই এসএসসির গণ্ডি পার হয় না, হাই স্কুলের গণ্ডি পার হয় না। ওই অবস্থাতে উনি 3টি সন্তানের জননী হয়েছিলেন, 3টি সন্তানকেই হারিয়েছেন। এরপর সামাজিকভাবে মানুষের এই
অবহেলা, এই দুর্ব্যবহারগুলো ওনাকে আরও কষ্ট দিতে থাকে। প্রচণ্ডভাবে মানসিকভাবে উনি ভেঙে পড়েন। এদিকে নাতাশা আপুর আব্বুও উনি ভেঙে পড়েছিলেন, কিন্তু উনি ওনার আম্মুকে সান্ত্বনা দিতেন যে ভেঙে পড়ো না, ইনশাল্লাহ আল্লাহ সহায় হবেন। এদিকে ওনারা ভালো হুজুর কবিরাজ খোঁজ করছিলেন। এর কয়েক বছর পর যখন নাতাশা আপুর আম্মু আবার গর্ভবতী হন, এরপর ওনার বাবা আর কোনো ঝুঁকি নেন নাই, ওনার আম্মু আর কোনো ঝুঁকি নেন নাই। শুরু থেকেই ভালো হুজুরের কাছে গিয়েছিলেন, আমল করতে থাকেন। রাজশাহীতে পদ্মা নদীর পাশে উত্তরবঙ্গের বিখ্যাত তথা পুরো এই বঙ্গ ভূখণ্ডের বিখ্যাত সুফি সাধক সৈয়দ শাহ মখদুম রূপস রহমতুল্লাহর মাজার রয়েছে। তো ওনারা ওখানে গিয়েছিলেন, আল্লাহর ওয়াস্তে মানত করেছিলেন যে এবারের সন্তান যদি সুস্থভাবে জন্মগ্রহণ করে, যদি বেঁচে যায়, তাহলে 2টো খাসি আল্লাহর রাস্তায় দান করবেন এবং দরগায় যেই গরিব মানুষ, মিসকিন, ফকির যারা আসেন তাদেরকে খাওয়াবেন। আর আরেকটা পরামর্শ দেওয়া হয়েছিল যে 3টা ধাতু দিয়ে একটা চিকন জিনিস বানাতে, যেটা এই সন্তান জন্মের পরপরই শরীরের কোনো একটা জায়গায় খুঁত সৃষ্টি করে সেটা পরিয়ে দিতে হবে। এটা জন্মের সাথে সাথে, মানে নাড়ি কাটার আগেই এটা করতে হবে। এই কাজটা ওনারা করেছিলেন। নাড়ি কাটার আগেই 3 ধাতু দিয়ে বানানো কানের একটা দুল কান ফুরিয়ে ঢুকিয়ে দেয়া হয়, এরপর নাড়ি কাটা হয়েছিল। কারণ এই ধরনের বাচ্চা খেকো অশরীরীরা নাকি খুঁতওয়ালা বাচ্চাকে নিয়ে যেতে চায় না। এছাড়াও বলা হয়েছিল যে এই বাচ্চাটাকে কারো কাছে বিক্রি করতে হবে টাকার বিনিময়ে। জানি না এটা কেন করা হয়েছিল, তবে 20 টাকার বিনিময়ে একজনের কাছে নাকি বিক্রি করা হয়েছিল কিছু সময়ের জন্য, এরপর আবার নিয়ে নেওয়া হয়। এটা নাকি করতে বলা হয়েছিল। জন্মের পর ওই বাচ্চার শরীরের রঙও পরিবর্তন হচ্ছিল, কখনো নীল, কখনো কালো, আবার মুখ দিয়ে ফেনাও বের হচ্ছিল। কয়েক মিনিট পর্যন্ত নাকি নিঃশ্বাস চলছিল না। সবাই ভেবেছিল যে এসব করে আর কোনো লাভ হলো না, এই বাচ্চাটাও মারা যাবে বা গেল। কারণ নিঃশ্বাস যখন চলছিল না, বুঝে গেছিল যে এই বাচ্চাটা আর টিকবে না। বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই বাচ্চাটা বেঁচে যায়। আর সেই বাচ্চাটাই হচ্ছে এই মরিয়ম আক্তার নাতাশা আপু। এরপর ওনার আরও একটা ভাই হয়, ওনারা 2 ভাই বোন। এটাই ছিল ওনার পরিবারের, বিশেষ করে ওনার জন্ম নেয়ার আগ পর্যন্ত যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে সেটা। এবার চলুন আমরা ওনার পাঠানো ঘটনার দ্বিতীয় অংশে চলে যাই। এই ঘটনাটি উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছিলেন। ঘটনাটি যখন ঘটে তখন ওনার আম্মু ছিল কিশোর বয়সের, অর্থাৎ কিশোরী বয়সের। তো ওনার নানা বাড়ির সামনে একটি বড় পুকুরের পাশে ওনার নানার একটি জমি আছে, যেটা ডাইঙ্গো নামে পরিচিত। সেখানে একটি বিশাল বড় আম গাছ ছিল, যেটি ছিল একদম পুকুরের গা ঘেঁষে। এছাড়া আরও অনেকগুলো ছোট ছোট আম গাছ, তুলা গাছ, খেজুরের গাছ, বিভিন্ন গাছ ছিল, এখনও আছে। তো বাগানের পাশ ঘেঁষে একটি রাস্তা চলে গেছে বাজারের দিকে। বাগানের পাশে একটি পানের বরজ রয়েছে। তো ওনার আম্মুর মুখে শুনেছিলেন যে ওনার আম্মু যখন ছোট ছিল তখন তারা যখন পানের বরজের ভেতরে যেতেন তখন তারা দেখতে পেতেন যে ওই বরজের উপরে বিশাল বড় বড় আকারের অজগর সাপ ওই বরজের উপরে সমান হয়ে গায়ে এলায় শুয়ে আছে। সেগুলো কখনো কারো ক্ষতি করতো না, আবার কখনো কাউকে আক্রমণও করতো না। তো নাতাশা আপুর নানা বলতেন এগুলো আসলে সাপ না, এগুলো জিন। ওরা বহু বছর ধরে ওখানে থাকে, কিন্তু কারো কখনো ক্ষতি করে না। ওরা সাপের রূপে ওখানে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সিচুয়েশনে মানুষ এই দৃশ্য দেখেছে, তবে কখনো কাউকে আক্রমণ করছে, ক্ষতি করেছে এমনটা শোনা যায় না। কোনো মানুষে যে তাদেরকে আক্রমণ করেছে, তাদের ক্ষতি করেছে এমনটাও শোনা যায় না। এবার আসি সেই বড় আম গাছের ঘটনায়। তো নাতাশা আপুর নানার মুখে শুনেছিলেন যে ওই আম গাছটাতে নাকি 3টা জিন থাকে। একটি বৃদ্ধা জিন আর তার 2টি সন্তান রয়েছে। এরা মুসলিম। ওই 2টি সন্তানের একজনের নাম জামাল আর একজনের নাম হচ্ছে কামাল। তারা 3জনই বড় বড় 3টা রঙের অজগর সাপের রূপ নিয়ে ওই জায়গায় বহু বছর ধরে বসবাস করে আসছে। তো সাধারণত অজগর সাপ যত বড় হয় এর থেকেও নাকি আকারে বড়, অ্যানাকোন্ডার মতো।
তবে সবসময় যে এদেরকে দেখা যায় বিষয়টা এরকম না, বিশেষ বিশেষ কোনো সিচুয়েশনে মানুষ দেখেছে আর কি। বিশেষ করে ওনার নানার বংশের মানুষরা ওই সাপগুলোকে বেশি দেখেছে, আর ওনার নানা সবচেয়ে বেশি দেখেছে। বাগানের ভিতরে গেলে, বাগান পরিষ্কার করতে গেলে, ছাগল চড়াতে গেলে এই দৃশ্যের মুখোমুখি ওনারা অনেকবার হয়েছেন। তো নানাকে দেখা মাত্রই নাকি ওগুলো আম গাছের উপরে উঠে অদৃশ্য হয়ে যেত। অজগর সাপ কিন্তু খুব একটা জোরে চলাচল করে না, আস্তে আস্তে চলাচল করে, কিন্তু ওগুলো খুব দ্রুত গাছে উঠে অদৃশ্য হয়ে যেত। আর ওই বৃদ্ধা জিনকেও নানা আসল রূপেও দেখেছেন বেশ কয়েকবার। সে দেখতে ছিল খুবই ভয়ঙ্কর, সাদা কাপড় ময়লা হয়ে গেলে যেরকম হয় ওই রকম ময়লা কাপড় পরা, তার চুলগুলো ছিল সাদা, আর তার চুলগুলো অনেক বড় ছিল, আর তার জিহ্বাটা এত বড় ছিল যে পেট পর্যন্ত নেমে আসতো। সে যখন চুপচাপ বসে থাকতো তখন নাকি জিহ্বাটা পেট পর্যন্ত নেমে আসতো, আর চাইলে সে জিহ্বাটা অনেক বড়ও করতে পারতো, আর তার নখগুলো ছিল নাকি অনেক বড় বড়। তো নানায় বিভিন্ন সময় দেখেছেন বাসায় এসে বলতেন যে একা একা কেউ ওই বাগানে যায়ও না, ওইটা দেখলে তো ভয় পাবা, ও এমনিতে ক্ষতি করবে না। তো একদিন হয়েছে কি, এই নাতাশা আপন নানি ছাগল নিয়ে বাগানে গিয়েছিল ছাগল চড়াতে আর পাতা কুড়াতে। তখন সাথে নানা ছিলেন না, কথা ছিল যে একা একা যেন না যায়। হঠাৎ করে দেখতে পাই ভয়ঙ্কর এক নারী মূর্তি গাছ থেকে উল্টো হয়ে ঝুলে পড়েছে। এটা হলো সেই নারী জিনটা, আর জিহ্বাটা অনেক বড় করে নানির দিকে এগিয়ে দিয়েছে, জিহ্বাটা লক 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 করছে। তো নানিকে এটা করে ভয় দেখাচ্ছে। এই দৃশ্যটি সহ্য করতে না পেরে নানি চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসছেন। নানা এই ঘটনাটি শোনার পর দৌড়ে ওই জায়গায় গেছেন, যাওয়ার পর চিৎকার করে কোনো কিছুর সাথে কথা বলছেন। তো দূর থেকে লোকজন দেখছে যে উনি কথা বলছেন, কিন্তু কার সাথে কথা বলছেন এটা দেখছেন না। মূলত উনি ওই অবয়বটার সাথে কথা বলছিলেন। উনি বলছিলেন যে এখানে আমরা থাকি না, আজ পর্যন্ত তোদের কোনো ক্ষতি করছি? তোরাও তো করিস নাই। এখন যদি এইভাবে মানুষকে তোরা ভয় দেখাস তাহলে মানুষজন কী করবে জানিস? সেই গাছ কেটে ফেলবে, এই জায়গা পরিষ্কার করে ফেলবে। তখন এত বছর ধরে যদি থাকিস তখন তোদের কী হবে? এই জন্য আসিস, ভালো কথা থাক, এভাবে ভয় দেখাতে যাস কেন? আমার বউরে ভয় দেখাচ্ছিস কেন? এখন যদি লোকজন তোর ছেলে দুইটাকে সাপ মনে করে পিটাই মেরে ফেলে, এতদিন তো করে নাই, যদি করে যে এইভাবে ভয় দেখানো শুরু করছে মারবো, বা এই জায়গা হুজুর ডেকে এনে বন্ধ করে দিয়ে তোদেরকে এখান থেকে তাড়াই দিব, তখন কি করবি? খবরদার এই কাজ আর করবি না। এগুলো বলে উনি চলে আসেন। তো এরপর থেকে অবশ্য ওই সাপকে মানুষজন খুব একটা দেখে নাই, একা গেলে কখনো কখনো হয়তো বা দেখেছে, সাথে সাথে সাপগুলো চলে যেত। মানে ওই যে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে আসে, মানুষ ভয় পেয়ে দৌড়ে সরে আসবে, বিষয়টা এরকম না। মানুষের উপস্থিতি পেলেই ওরা দ্রুত সরে চলে যেত, ওরা আর ওখানে থাকে না। আর এই সাপগুলো এক এক সময় এক এক কালার, মানে এক এক রং, সাদা, নীল, লাল এরকম দেখা যেত আর কি। তারা তিনজন ছিল। তো বছরখানেক আগে নানা ওই আম গাছটি বিক্রি করে দিয়েছিলেন। তো ক্রেতারা ওই আম গাছটি নিয়ে চলে যায়, তবে এতে করে তেমন কোনো সমস্যা হয় নাই নানার পরিবারের। তো শোনা যায় ওই জিনগুলো এখন ওই বাগানেই থাকে। ওই পানের বরজের ওইখানে যে সাপগুলোকে শুয়ে থাকতে দেখা যেত, ওগুলো তো আসলে সাপ না। আর ইদানিং নাকি খুব একটা বেশি শোনা যায় না যে ওই সাপটাকে কেউ দেখেছে। হয়তোবা ওই অশরীরীদের সাথে কোনো একটা আলোচনা সাপেক্ষেই নানা ওই আম গাছটি কেটে ফেলেছিলেন। তবে উনি আলোচনা করেছিলেন কি না এই বিষয়ে খুব একটা তথ্য দিতে পারেনি নাতাশাপা। আর ওই যেই ডাইঙ্গো, মানে যেটার কথা আমরা বললাম, যেখানে মূলত এই ব্যাপারটা হতো, এখনও নাকি নাতাশা আপুরা ওই দিকে বেড়াতে গেলে ওনারা ওই দিকটাতে যান, তবে ওনাদের চোখে কখনো এই সাপগুলো পড়েনি। ওনার নানা 2024 সালের 1 জানুয়ারি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে উনি 8 বছর প্যারালাইসিস অবস্থায় পড়েছিলেন। তো নানার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, এবার আসি নাতাশা আপুর পাঠানো ঘটনার একদম শেষ অংশের দিকে। এটাও বেশ দারুণ ঘটনাটি, আবার 2 ভাগে ভাগ। প্রথমে ওনার আম্মুর মুখ থেকে শোনা একটা অংশে যাই। এই ঘটনাটি ওনার আম্মুর ছোটোবেলার সময়কার। তখন ওনার যেই নানা বাড়ি, এটা ছিল মাটির দোতলা। তো একদিন নানি রান্নাঘরে বসে পিঠা বানাচ্ছিলেন, এমন সময় প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, যার কারণে নানি পিঠা বানাতে বানাতে দোতলায় দৌড়ে গিয়েছেন জানালাটা লাগানোর জন্য। দোতলার জানালাটি লাগানোর পর থেকে নানি বেশ কিছুক্ষণের জন্য একদম চুপচাপ হয়ে যান। বিষয়টা নানা খেয়াল করেছেন। কিছুক্ষণ পর থেকে শুরু হয় নানির
অস্বাভাবিক আচরণ। নানা যেহেতু গ্রামের মানুষ, তার বোঝার বাকি থাকে না যে আসলে কী ঘটেছে। কবিরাজ ডেকে আনা হয়, এরপর শুরু হয় নানির উপর রুকিয়া। বেশ কিছুক্ষণ পর নানির উপর জিন আছর করে। সে জানায় ঝড়ের মধ্যে সে বাড়ির এই পাশ থেকে অন্য পাশে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে সে নানিকে দেখতে পায়। দেখতে পাওয়াটা বড় বিষয় না, মূলত বিষয়টা ছিল নানির হাতে তখন পিঠা বানানোর আটা লেগেছিল। আর এই কারণেই মূলত এই জিনটা নানির উপর আসর করেছে। অনেক বোঝানোর পর একটা কালো মোরগের বিনিময়ে সে যেতে রাজি হয়। ভাগ্যক্রমে নানা বাড়িতে কিন্তু কালো মোরগ ছিল, যার কারণে সেটি দেয়া মাত্রই সে চলে যায়। আর কবিরাজ অবশ্য বলেছিলেন যে এরকম ক্ষেত্রগুলোতে বেশ সতর্ক থাকতে হয়। ঝড়ের সময় জিনেরা চলাচল করে, ওই সময় পিঠা বানানো বা এই টাইপের কাজ করলে অ্যাটলিস্ট হাতটা ধুয়ে যেন আসতে। আসলে নানি তো ওই বাতাসের মধ্যে তাতে জানালা লাগাতে হবে, হাত ধোয়ার সময় পাবেন কখন? হাত ধুতে ধুতে তো ভিতরে ওই ঝড়ো বাতাস ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ হয়ে যাবে। এই জন্য আসলে ওইভাবে সময় পাই নাই। তো এবার আসি একদম শেষ অংশে। এটা অবশ্য নাতাশা আপুর বাবার সাথে ঘটেছিল। দুর্দান্ত একটি ঘটনা। ওনার আব্বুর নাম মোহাম্মদ গাজীউর রহমান। ওনার আব্বুরা 3 ভাই 3 বোন। ওনার আব্বু 5 নম্বর সন্তান। ওনার আব্বুর পর ওনার ছোট ফুপুর জন্ম, আর বাকি 2 ভাই ও 2 বোন ওনার আব্বুর বড়। তো ওনার দাদি মারা যান যখন ওনার আব্বুর বয়স 10 বছর। তো ছোট বয়সেই মাকে হারিয়ে মনে অনেক আঘাত পান, একদম চুপচাপ হয়ে যান, কথাবার্তা খুবই কম বলতেন। ওনার আব্বুর রুমের পাশে ওনার আব্বুর সমবয়সী ওনার এক বন্ধুর বাড়ি ছিল, যার নাম হলো আসলাম। তো এই আসলাম এবং ওনার আব্বু দুজন একসাথে ঘুমাতেন পরবর্তীতে। বন্ধু তো, আর উনি তো চুপচাপ হয়ে গিয়েছিলেন, কথা বলার মানুষ ছিল না। তো এক রাত্রে ওনার আব্বু ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে কেউ একজন ওনার আব্বুকে বলছে যে গাজী, তোর মনে অনেক কষ্ট, আমি তোকে কিছু দিতে চাই। তোদের বাড়ির পেছনের দিকে বিলে ভোরের আজান দেওয়ার আগে একা একা আসবি, তাহলে তোকে একটা জিনিস দেব। যেটা দেব সেটা হচ্ছে 2টি বড় কলসি ভর্তি স্বর্ণের পয়সা। শর্ত হচ্ছে একা একা আসবি, বুঝতে পারছিস তো? উনি স্বপ্নের মধ্যে যান, হ্যাঁ বুঝতে পারছি। তো এরপর ওনার আব্বুর ঘুম ভেঙে যায়। উনি কি করছেন, ওনার বন্ধু আসলামকে এই বিষয়টা জানাইছেন। এখন দুইজনের বয়সই তো কম। ওনার আব্বু চিন্তা করছেন যে 2টা কলসি ভর্তি স্বর্ণ আমি একা কীভাবে টেনে নিয়ে আসবো, 2 জন গেলে অন্তত কোনো মতে টেনে আনতে পারবো। এই জন্য তাকে বলছেন। আর ওই আসলামকে বলছেন যে আমরা তো যাব, আমি সামনে যাব, তুই পেছন পেছন থাকবি। তো এরকম চিন্তা করছেন সারা রাত। ওই রাতে আর তাদের দুজনের ঘুম হয় না, ঘুম তো হয়ই না, কখন সময় আসবে যাবে। তো খালি ভয় পাচ্ছে কখন না জানি ফজর আজান দিয়ে দেয়। তো ভোরের দিকে আজান দেওয়ার আগে দুজন বের হয়ে পড়ে। ওনার আব্বু আগে যাচ্ছিলেন, আর ওই যে আসলাম যিনি উনি পেছন যাচ্ছিলেন। তো রাস্তাটা ছিল জঙ্গলের মতো। ওনার আব্বুর অনেক ভয় লাগছিল, ছোট মানুষ। তারপর ওনারা একটা সময় ওনারা পৌঁছেছেন। আসলে ওই স্বর্ণের কথা শুনে স্বর্ণ পাবেন এতটা এক্সাইটেড ছিলেন যে ভয় ডর একটু কমই লাগছিল ওই সময়ে। যখন ওই বিলের ধারে ওনারা পৌঁছেছেন তখন একটা জিনিস দেখেন। ওই সময় অবশ্য ধান কাটা হয়ে গিয়েছে, যার কারণে পুরো মাঠ একদম ফাঁকা, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। তো যখন ওইখানে পৌঁছেছেন তখন দূর থেকে দেখতে পান 2টো বিশাল সাইজের বড় কলস বিলের যে জমি, সেই জমির ভেতর থেকে 1 হাত উপরে ভাসছে। তো ওনার আব্বু যখন কিছুটা কাছে যায় ঠিক তখনই জিনেদের নজরে পড়ে যে পেছনে আরেকজন আছে, ওই যে আসলাম উনিও আছে। আর ঠিক তখনই নাকি ওই কলস দুটো আস্তে আস্তে করে মাটির নিচে ঢুকে যেতে থাকে। ইঁদুর যেভাবে মাটি খুঁড়ে ভেতরে ঢুকলে চারদিকে গোল করে মাটিগুলো বের হয়ে আসে, ছোট ছোট গোল করে মাটিগুলো বের হয়ে, ঠিক ওইভাবে বিশাল 2টি এরিয়া জুড়ে চারদিকে গোল করে মাটিগুলো উঠে আসতে থাকে, আর কলসি দুটি ভিতরে ঢুকে যায়। এরপর নাতাশা আপুর আব্বু আর ওই যে আসলাম উনি দৌড়ে ওইখানে যান, দেখতে পান যে কিছুই নাই। ওনার আব্বু তো পাগলের মতো মাটি খুঁড়তে থাকেন, ভিতরে থেকে কিছুই পায় না। পরদিন সকালেও কোদাল নিয়ে গিয়ে মাটি খুঁড়তে থাকে। মাটি খুঁড়তে থাকলেও ভিতরে কিছুই পাওয়া যায় না।
একসময় এলাকার মানুষ এই বিষয়টি খেয়াল করে জিজ্ঞেস করে যে কী হয়েছে, তখন ওনার আব্বু সব কথা খুলে বলে। তখন আরও অনেক মানুষ মিলেও মাটি খুঁড়তে থাকে, তারাও কিছু খুঁজে পায় না। এতে করে ওনার আব্বু তো খুব হতাশ হয়ে যায়। এর ঠিক 3 দিন পর ওনার আব্বুর স্বপ্নে আবার সেই অবয়বটাকে দেখতে পায়। তখন তাকে বলা হয় যে গাজী, এ কী করলি রে, এইভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারলি, তোকে তো ভালোবাসে একটা জিনিস দিতে চাইলাম, তুই এত বড় ভুল করলি, তুই কেন সাথে একজন মানুষ আনছিস, ছোট মানুষ, ভুল করে ফেলছিস, আমরা আর কী বলবো তোকে, কিন্তু বড় একটা সুযোগ হাতছাড়া করছিস। দেখ, মন খারাপ করিস না, যেহেতু আমি তোকে দিতে চাইছিলাম কিন্তু তোর ভুলের কারণে দিতে পারি নাই, তবে আমি তোকে একটা দোয়া করে দিচ্ছি, যা, তোর যতগুলা ভাই বোন আছে সব ভাই বোনের মধ্যে আল্লাহ চাহেন তো তোর অর্থনৈতিক অবস্থা সবসময় ভালো থাকবে। জীবনে যতই বিপদ আপদ তোর আসুক না কেন, আল্লাহর রহমতে টাকার দিক থেকে তুই কখনো কষ্টে থাকবি না। এরপর ওনার ঘুম ভেঙে যায়। নাতাশা আপু জানিয়েছেন আলহামদুলিল্লাহ ওনার পরিবার যথেষ্ট পরিমাণে সচ্ছল রয়েছেন, বিশেষ করে ওনার চাচা ফুপুদের তুলনায় ওনাদের অবস্থা সচ্ছল, তাদের থেকে ওনাদের অবস্থা যথেষ্ট সচ্ছল। আল্লাহর রহমতে বিপদ আপদ বিভিন্ন সময় এসেছে, তবে অর্থনৈতিকভাবে ওই রকমভাবে কখনোই ওনারা সমস্যার মধ্যে পড়ে যান নাই, এভাবেই চলছে। প্রিয় লিসেনার্স, এটাই ছিল নাতাশা আপুর পাঠানো ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওনার এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের রাজশাহী স্পেশাল এপিসোডের পরবর্তী আরও কিছু নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালাম। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম হামিম, আর উনি বর্তমানে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 2018 সালের দিকে বা 19 সালের দিকে। উনি তখন 8ম শ্রেণীতে অধ্যয়নরত। ওনারা কয়েকজন বন্ধু মিলে পিকনিকের আয়োজন করেছেন। পিকনিকটা মূলত ওনাদেরই এক বন্ধুর বাসার ছাদে আয়োজন করা হয়। সব কিছু শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে যায়। বলে রাখা ভালো, ওনার এক বন্ধু যার নাম হলো উৎপল, এর বাসা ওনাদের পাশের এলাকায়। তো ওনাদের বাসা থেকে ওনার সেই বন্ধুর বাসা মেইন রাস্তা দিয়ে যানবাহনে যেতে প্রায় 15 মিনিট লাগে, আর বাগানের ভেতর দিয়ে পায়ে হাঁটা শর্টকাট রাস্তা দিয়ে যদি যাওয়া হয় তাহলে 8-10 মিনিট লাগে। তো ওনারা 5 জন বন্ধুর মধ্যে একজনের নাম ছিল হচ্ছে তনয়। এই তনয়ের বাসা আবার এই হামিম ভাইয়ের বাসার পাশেই। তনয় মূলত ওই রাতে থাকবে ওই উৎপলদের বাসাই। ওনাকে একা আসতে হবে, রাত হয়ে যায়। তো রাত হয়ে যাবার কারণে উনি সিদ্ধান্ত নেন যে উনি বাগানের রাস্তা দিয়ে আসবেন বাসায়। ওনার বাসা থেকেও ফোন দিচ্ছিল তখন, তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আম বাগানের রাস্তায় প্রবেশ করার আগে হঠাৎ করে ওনার কাছে মনে হয় পেছনে পেছনে কে যেন আসছে। ঘুরে দেখেন যে কেউ নাই, আবার ঘুরে দেখেন একটা কুকুর। কুকুরটা দেখলে স্বাভাবিকভাবে মনে হতে পারে, ওই অবস্থাতে দেখলে তো একটু ভয় লাগবেই। অনেক সময় এরকম আম বাগানের ভিতর কুকুর টুকুর আসে আর কি। কুকুরকে দেখে যেহেতু ভয় লাগছে, উনি কুকুরকে তাড়ানোর জন্য ঢিল ছুঁড়ে মারেন। ঢিলটা কি কুকুরের গায়ে লেগেছে বা লাগে নাই খুব একটা খেয়াল করতে পারেনি অন্ধকারে, তবে মনে হলো কুকুরটা ওনার দিকে এমনভাবে তাকালো, মনে হলো এই হামিম ভাই বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছেন। তবে কুকুরটা ওখান থেকে চলে যায়, খুব শান্তভাবে চলে যায়। উনি ওনার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাগান দিয়ে হেঁটে আসছেন বাড়ির উদ্দেশ্যে। বাগানটি প্রায় 100 বছর পুরনো, অনেক বড় বড় আম গাছ সেখানে রয়েছে। তো বাগানের পাশেই পুকুর, পুকুরের পাশ দিয়ে পায়ে চলা সরু রাস্তা রয়েছে। আম বাগানটা পার হতে 3 থেকে 4 মিনিট লাগে পায়ে হেঁটে আর কি। এরপর একটা নার্সারি রয়েছে। তো নার্সারিটার গেটের কাছে একটা বাঁশঝাড় রয়েছে। বাঁশঝাড় পার হয়ে একটু সামনে গেলেই ভালো রাস্তা, তারপর ঘরবাড়ি শুরু। আম বাগানে ঢুকে 10 থেকে 12 হাত সামনে যেতেই হঠাৎ করে পেছন থেকে এই হামিম ভাইয়ের নাম ধরে, এই হামিম, এই হামিম। তো কণ্ঠস্বরটা চেনা, পেছন দিকে তাকিয়ে দেখেন তনয়। তো উনি পেছন দিকে ঘুরে তাকিয়ে তনয়কে দেখেও বাবা খনকে বলছে, এই তুই না উৎপলের বাসায় থাকবি বলছিলি আজকে রাত্রে। সে ডেকে বলে, আমার ইচ্ছা আমি কী করবো, তোকে বলতে হবে?
আমি থাকবো না আমার নিজের বাসায় থাকবো এটা আমার ব্যাপার। এই বলে কি করছে, দ্রুত হেঁটে তার সামনে দিয়ে চলে যায়, তাকে পিছনে ফেলে এবং হাঁটছে। হাঁটতে হাঁটতে সে যখন এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে মনে হলো আম বাগানের ভেতরে ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। আর তখন এই যে তনয় ছেলেটা দৌড় দিয়ে পাশের পুকুরে গিয়ে ঝাঁপ দিল। উনি থামতে বললেও থামে না, দৌড়ে পেছন পেছন গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরে দেখেন যে পুকুরে কিছুই নেই, একদম পানি শান্ত, এখানে একটু ঢেউও নাই। মাত্রই যে কিছু একটা পড়েছে, তনয় ঝাঁপ দিয়েছে, সেখানে তো একটু ঢেউ থাকবে, কিছুই নেই, মনে হচ্ছে একদম শান্ত। এটা কিভাবে সম্ভব? ঝড়ো বাতাস কিন্তু তখন থামেনি। ঝড়ো বাতাস যদি সত্যি সত্যি হয় তাহলে তো পুকুরের পানিও নড়বে বাতাসে, তাই না? তা কিন্তু হচ্ছিল না। তো উনি ওখানে দাঁড়িয়ে ভাবছেন যেটা কি হচ্ছে, তনয় কোথায় গেল, কি করবেন বুঝতে পারছেন না। তনয় কি সত্যি পুকুরে ঝাঁপ দিল? তাহলে তাকে উদ্ধার করতে হবে। এদিকে উনি আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, ওনার মাথা কাজ করছেন উনি কি করবেন। উনি তখন সামনের দিকে এগোতে থাকেন যে সবাইকে খবর দিতে হবে এই কথা জানানোর জন্য। উনি আম বাগানের মাঝামাঝি পর্যায়ে যখন চলে আসেন তখন শুনতে পান যে শুকনো পাতার মধ্যে থেকে খসখস খসখস শব্দ হচ্ছে। হালকা জ্যোৎস্না আলো ছিল যেটা ওই আম বাগানের ভেতরে পড়ছিল। উনি খেয়াল করছেন হামাগুড়ি দিয়ে কি যেন একটা এগিয়ে আসছে, দেখতে অনেকটা সাদা সাদা মনে হচ্ছে। উনি যখন এটা দেখছেন, উনি যে সামনে যাবেন, পেছনে যাবেন, ডানে যাবেন, বা যাবেন এটাও পারছেন না, মনে হচ্ছে উনি একদম জমে ফ্রিজ হয়ে গেছেন। তো উনি দাঁড়িয়ে আছেন ওখানে, উনি দেখছেন, চোখও সরাতে পারছেন না। তো এই জিনিসটা বেশ বড় সাদা রঙের টিকটিকির মতো করে পাশে থাকা একটি আম গাছে উঠে গেল। তো ওনার হাতে তো ফোন রয়েছে, তো ওই ফোনটা ধরে রেখেছেন। তখন ওনার একটু সেন্স ফেরত আসে। উনি দেখেন সাদা কাফনের কাপড়ের মতো কিছু একটা পরা, আর এটা একটা নারী অবয়ব, চুলগুলোও সাদা, একদম মাটি পর্যন্ত নেমে এসেছে, আম গাছে উঠে বসেছে। এইবার উনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। উনি তো ভয়ঙ্কর কোনো কিছুর একটা খপ্পরে পড়ে গেছেন। সূরা কালাম, দোয়া, দুরুদ কিছুই মাথায় আসছে না। পা তো বরফের মতো জমে শক্ত হয়ে আছে, শরীর ঘেমে চুপসে গেছে। নিজের নিঃশ্বাস ফেলার শব্দটাও উনি নিজে শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে এটাই বুঝি ওনার শেষ নিঃশ্বাস। ওই অবয়বটার দিকে উনি ফোনের ফ্ল্যাশটাও ধরে রেখেছেন, ধরে রেখে এক পলক ওটার দিকে তাকিয়ে আছেন। উনি দেখেন যে ওই অবয়বটা আম গাছের একটি ডালে বসে আছে। তার পা দুটো অনেক লম্বা, মানে বডির থেকে এত বেশি লম্বা বডির তুলনায়, যে এটা নিচে নেমে এসেছে অনেকটাই, একদম মাটি ছুঁই ছুঁই ভাব। তার চোখের কোনো কালো অংশ নাই, পুরোটাই সাদা। তার চুলও সাদা, তার শরীরের পোশাকও সাদা, চোখও সাদা। আর তার দিকে তাকিয়ে, মানে হামিম ভাইয়ের দিকে তাকিয়ে রাগান্বিতভাবে গড় 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 করছে। হঠাৎ করে ওই অবয়বটা উল্টো হয়ে মাথার নিচের দিকে দিয়ে বাদুরের মতো ঝুলে পড়ে, আর তার চুলগুলোও মাটিতে লেগে যায়। মাটি পর্যন্ত তো প্রায় লেগে এসেছিল, এবার পুরোটাই লেগে যায়। আর তখনই বিকটভাবে হাসি শুরু করে। এই হাসিটা এরকম যে কেউ যদি গুঙিয়ে গুঙিয়ে বা গোংরাতে গোংরাতে হাসে কিরকম শোনা যাবে, এরকম ভয়ঙ্কর হাসি। আর হাসছে, মাঝে মাঝে হাসি থামিয়ে দাঁতের সাথে দাঁত লাগিয়ে শব্দ করছে, আর দাঁত খটমট খটমট করছে, আবার হাসছে। হামিম ভাইয়ের মনে হচ্ছিল এখানে ওনার আত্মা ফেটে বের হয়ে যাবে, এখনই উনি মারা যাবেন। এখন উনি যে দৌড় দেবেন, সেই শরীরটা সাপোর্ট করছে না, শরীরটা মনে হচ্ছে চলছে না। আবার এই দিক দিয়েই যেতে হবে, এই আম গাছটার ডালের নিচ দিয়ে যেতে হবে। যদি এই অবয়বটা লাফ দিয়ে তার শরীর এসে পড়ে তাহলে কি হবে? আবার উল্টো দিকে দৌড় দিলে যদি ধরে ফেলে কি করবেন? যাই হোক, সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করেন। দেখলেন যে উনি শরীরের শক্তি ফেরত পেয়েছেন, যা আছে কপালে। একটু সামনে এগোতেই নার্সারির গেটের সামনে একটা লোক ধমক দেয়, এই ছেলে তুমি কে, এত দূর দৌড়াচ্ছ কেন, কি হয়েছে? তো এই লোক ওনাদের এলাকারই, তার নাম হচ্ছে নাজমুল। তো বললাম যে, উনি বলেন যে ভাই ভয় পাইছি বাগানে। তখন ওই নাজমুল বলেন যে এত রাতে তোমার এই বাগানে কি দেখে ভয় পাইছো, দেখি আসো দেখি কি দেখছো। তখন এই হারমে বলছে, না ভাই ওইদিকে যাব না, ওইদিকে খুব ভয়ঙ্কর জিনিস। তো এই কথা বলে যখনই আবার কি মনে করে একটু পিছন দিকে ঘুরছেন আর নাজমুল ভাইয়ের দিকে তাকিয়েছেন, দেখেন যে নাজমুল ভাই নাই। এটা কিভাবে সম্ভব? বুঝলেন যে আবার উনি একটা বিপদে পড়ছেন। এবার আবার দিয়েছেন দৌড়, এক দৌড়ে বাসার গেটের কাছে এসে আশ্রয় পড়েন। এরপর ওনার কিছু মনে নেই। চোখ খুলতে দেখেন যে উনি ওনার ঘরে,
বেশি রাত করে বাসার জন্য সবাই তো বকাবকি করছেন, কি হয়েছিল সব কিছু খুলে বলেন। তো ওই রাত থেকে ওনার সাথে উদ্ভট আচরণ শুরু হয়ে যায়। ওনার মনে নাই, তবে উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছেন ওই দিন রাত্রে প্রায় 4 জনের খাবার উনি একাই খেয়ে ফেলেছিলেন। ওনাকে যখন খাবার খাওয়ার কথা বলা হয়, খেয়ে ফেলেছেন। উনি যে পিকনিক করেছেন, ওখানে খাবার খেয়েছেন, ওইসব খাবার তার পেটে নাই। বাড়ির খাবার উনি 4 জনের খাবার একাই খেয়ে ফেলছেন। এরপর উল্টোপাল্টা কথা বলছেন, গালিগালাজ করতে থাকেন সবাইকে। তো পরের দিন রান্নার জন্য কাঁচা মাছ রাখা হয়েছিল, সেটাও নাকি কাঁচা খেতে শুরু করেছেন। একটু পরে স্বাভাবিক হলে তার বমি হয়, সেগুলো বের হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে পড়ে অনেক আর কি এই হামিম ভাইয়ের। এরপর ভালো হুজুর দেখানো হয় পরের দিনই, কিন্তু কাজ হচ্ছিল না। উনি নাকি স্বপ্নে সেই অশরীরটাকে দেখতেন, ভয়ানকভাবে হাসছে আর হাতের ইশারায় তাকে কাছে ডাকছে। তো উনি এক রাত্রে ঘুমিয়ে আছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে ওনার রুমে যে ময়লার ঝুড়িটা, ওই ঝুড়ির মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনাগুলো ছিল সব ওনার বিছানার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ময়লার ঝুড়িটা ওনার পায়ের কাছে খুব সুন্দর করে উল্টো করে রাখা আছে, অথচ ওনার রুমের দরজা লাগানো। কে ঢুকবে ওনার রুমে? বেশ কিছুদিন পর এই হামিম ভাইয়ের আব্বু একজন হুজুরের খোঁজ পায়। আল্লাহর রহমতে ওনার হাত দিয়েই সেটা সমাধান হয়েছিল। তিনি বলেন 2টা পিশাচিনী মূলত এই হামিম ভাইয়ের উপর ভর করেছিল। ওই আম বাগানেই এদের বসবাস। এদের মধ্যে কোনো না কোনোভাবে একজনকে আঘাত করেছে। তখন হামিম ভাইয়ের মনে পড়ে যে উনি একটা ঢিল দিয়ে কুকুরকে আঘাত করেছিলেন। মূলত এরপরেই এই সমস্যাটা শুরু হয়েছে। তবে আল্লাহর রহমতে খুব বেশি ক্ষতি হয়নি। তো এটাই ছিল ঘটনা। ওনার বাসা রাজশাহীর কোর্ট স্টেশন, যেটা কোর্ট স্টেশনের পাশে পূর্ব মোল্লাপাড়া মহিষবাতান এলাকায়। তো মহিষবাতান এলাকা থেকে মূলত আর একটা এলাকায় যেতে হয়, সেটা উনি আসলে নাম প্রকাশ করতে চান নাই। ওইখানকার একটা আমবাগানি আর কি এটা, যেখানে এই ঘটনাটি ঘটেছিল। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হিমেল। আর ওনার মূল বাড়িটা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। আমি যখন রাজশাহীতে যাই তখন এই হিমেল ভাই উনি ভিডিও কলে ওনার পরিবারের সাথে আমাকে কথা বলিয়ে দিয়েছিলেন। আমার মনে পড়েছে যে আমি কথা বলেছিলাম, কারণ উনি ঘটনার মধ্যে সেটা উল্লেখ করেছেন। ওনার বাবার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, ওনার মায়ের নাম হামিদা, ওনার চাচাতো ভাই বাঁধন যার বয়স 12 এবং মাহিম যার বয়স 10। ওনারা সবাই আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন। বিশেষ করে নামগুলো কেন বলছি, কারণ হিমেল ভাই বলেছেন যে নামগুলো যেন আমি বলি। তো চলুন ঘটনায় চলে যাই। তবে ঘটনায় যাওয়ার আগে একটি কথা, ওনার আব্বু ডায়াবেটিস ও শ্বাসকষ্টে আক্রান্ত, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবার তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন। ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে ওনার বাবা এবং দাদার সাথে। ঘটনার সময়কাল 1985 থেকে 90 সালের ভেতরে হবে। ওনাদের মূল বাড়ি থেকে একটু দূরে বিলের ধারে আরেকটা ছোট বাড়ি ছিল, যেখানে ফসল আনা নেয়া, মারাই করা, গবাদি পশু রাখা, এই কাজগুলো হতো। জায়গাটা ছিল বিলের ধারে, পুকুর পাড়ে একটা ছোট বাড়ি, গোয়াল ঘর, পাশে হিজল গাছ, তাল গাছ এগুলো রয়েছে। ওই গাছগুলোর নিচেই ছিল ওয়াশরুম, তৎকালীন বাঁশের তৈরি কাঁচা ওয়াশরুম আর কি। তো ঘটনার শুরুটা ওনার দাদুর সাথে। দাদু একদিন রাতের বেলা ওয়াশরুমে গিয়েছেন। হঠাৎ তিনি দেখেন তার সামনে সাদা কাপড় পর একটা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে। দাদু অবশ্য টুকটাক ঝাড়ফুঁক জানতেন, সাহসী মানুষও ছিলেন। তখন তিনি ভয় না পেয়ে ওই অবয়বকে উদ্দেশ্য করে বলেন, এই আমার সামনে থেকে সরে যা, নইলে কিন্তু আমার হাতে যে জিনিসটা আছে না, এইটা দিয়ে তোকে পিটাবো। তো এই কথা বলার পর দাদু দেখেন ওই অবয়বটি পাশে যে তাল গাছটা ছিল ওই তাল গাছে উঠে গিয়েছে। পরবর্তীতে দাদুর সাথে আর কিছু ঘটেনি। এবার শুরু হয় হিমেল ভাইয়ের আব্বুর সাথে ঘটনা ঘটা। ওনার আব্বুর তখন বয়স 15 থেকে 20 বছরের মধ্যে হবে আর কি। তো ওনার আব্বু একদিন গরু নিয়ে ধান মারাই করছিলেন। ওই সময় কিন্তু এতটা অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। এখন তো বিভিন্ন ধরনের মেশিন হয়েছে, ধান মারাই করা কতটা সহজ। এখন তো একদম এমনভাবে
ধান মাড়াই করা হয়, খেতে যখন ফসল কাটা হয় তখনই ধানগুলো আলাদা হয়ে বস্তাবন্দি হয়ে যায়। এমন টেকনোলজি কিন্তু এখন চলে আসছে। তো যখন উনি ওই গরু দিয়ে ধান মাড়াই করছিলেন, হঠাৎ করে সবার সামনে উনি মাথা ঘুরে পড়ে যান এবং জ্ঞান হারান। ওনার দাদা দাদি পাশেই ছিলেন, তারা ওনার আব্বুর মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। অনেক চেষ্টার পর তার জ্ঞান ফেরে। তখন তাকে জিজ্ঞেস করা হয়, তোমার কী হয়েছে? তখন উনি কিছুই বলতে পারেন না যে উনি কেন মাথা ঘুরে পড়ে গেছেন। তারপর থেকে একটা সমস্যা শুরু হয় ওনার আব্বুর সাথে। তিনি এই ভালো আছেন, এখনই রেগে যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই গালিগালা শুরু করেছেন, কেউ কিছু বললে মারতে যাচ্ছেন। তো একদিন পাশের বাড়ির এক ভাবি তাকে মজা করে বলছেন, মানে ওই আব্বুর ভাবি আর কি, মানে ওনার আব্বুর ভাবি মজা করে বলছেন, আরে ধর এই ছেলের কিছুই হয় নাই, বিয়ে করার ভং ধরছে, বিয়ে করাই দাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। এসব নাটক, এসব বুঝি রে, এই বয়সে এসে বিয়ে করার জন্য এসব নাটক সিনেমা করো না, কইতে তো পারতেছো না নিজের মুখে যে বিয়ে করতে চাও। যখনই এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা, ওই মুখ ভেংসিয়ে বলে না মানুষ, এই ধরনের কথাবার্তা শুনলেই মানুষ রেগে যাবে। যখন এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে মুখ ভেংসিয়ে এরকম কথা বলতেছে যে সে নাটক করছে, তখনই নাকি হিমেল ভাইয়ের আব্বু উনি কি করেছেন, ওই মহিলাকে মারার জন্য তাড়া করছেন। এমনভাবে তাড়া করেছেন যে সেই ভাবি কোনো রকমে ওনার ঘরে গিয়ে দরজা লাগিয়ে নিজের জীবন বাঁচান। তখন যদি ওই মহিলাকে কোনোভাবে উনি হাতের কাছে পাইতেন, হয়তোবা তাকে ওখানেই মেরে ফেলতেন। এমন একটা ধারালো জিনিস নিয়ে তাকে ধাওয়া করছেন। ওই অবস্থাতে আসলে ওই মহিলার ঘরে ঢুকে দরজা আটকানো ছাড়া আর কোনো উপায় ছিল না। এই ঘটনার পর থেকে কেউ আর হিমেল ভাইয়ের আব্বুর সামনে কিছু বলার সাহসই পেত না। তবে এর মধ্যে অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না, এই ভালো এই খারাপ। একদিন হিমেল ভাইয়ের ছোট দাদু, মানে ওনার আব্বুর ছোট চাচা, হিমেল ভাইয়ের আব্বুকে নিয়ে নলডাঙ্গাতে একজন কবিরাজের কাছে যান। সেই কবিরাজ আসন বসান, ঝাড়ফুঁক শুরু করেছেন। তো ঝাড়ফুঁক করছেন নিম গাছের ডাল দিয়ে। কিছু সময় পর সেই সত্তাটি হিমেল ভাইয়ের আব্বুর উপর হাজির হয়। তখন কবিরাজ জিজ্ঞেস করেন, তুমি কে, কোথা থেকে আসছো, কেন বা এই ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছ? সে প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু পরে বলে তার নাম মায়া রানী। সে বলে যে সে নাকি একদিন দুপুরবেলা গোসল করে এসে হিজল গাছে বসে চুল ছেড়ে দিয়ে চুল শুকাচ্ছিল। তখন নাকি এই হিমেল ভাইয়ের আব্বু ওই হিজল গাছের নিচে এসে জল বিয়োগ করেছে। এতে করে তার শরীর অপবিত্র হয়েছে, এই জন্যই মূলত ওকে ধরেছে। তো মায়া রানী আরও জানায় যে সে কখনো মাটিতে নামে না, সশরীরে মাটিতে নামে না। সে যদি খুব বেশি উপরে ওঠে তাল গাছে ওঠে, আর নিচে নামলে হিজল গাছে থাকে। কবিরাজ তখন তাকে বলে তুমি চলে যাও। সে বলে যে না, এইভাবে তো আমরা যাইতে পারি না, অবশ্যই কোনো একটা কিছু দিতে হবে, তা না হলে আমরা যেতে পারি না। তখন কি দেবে? সেই মায়া রানীর তেমন কোনো আসলে চাহিদা ছিল না। সে বলছিল যে কিছু মিষ্টি, দুধ, কলা, এইগুলো ওই হিজল গাছের নিচে দিয়ে আসলে হবে, যেখানে ওই ঘটনা ঘটে সেখানে দিলেই এই সমস্যা কেটে যাবে। তো কবিরাজও রাজি, পরিবারের সবাই রাজি। এর কিছুক্ষণ পর হিমেল ভাইয়ের আব্বুর জ্ঞান ফেরত আসে, সব কিছু স্বাভাবিক। তো মায়া রানীর কথা মতো হিমেল ভাইয়ের দাদু সেই হিজল গাছের নিচে মিষ্টি, দুধ, কলা, এই সমস্ত জিনিস, পারলে আরও একটু বেশি জিনিসই উনি দিয়ে আসছিলেন, কারণ খুব তো বেশি কিছু চায় নাই। তো ওই রাত্রেই কিন্তু দিয়ে আসছেন। তো ঘটনাটি মনে করছেন যে এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না। পরের দিন হঠাৎ করে হিমেল ভাইয়ের আব্বু বিলাপ করে কান্নাকাটি শুরু করেছে এবং বলছে, আমার আদরের ভাতিজা, কত ভালোবাসি রে, কিন্তু তোকে আমি খাবো, হাড় মাংস চিবিয়ে খাবো। একটা কথা বলে রাখা ভালো যে কিছুদিন আগে, মানে এই ঘটনা ঘটার কয়েকদিন আগে, হিমেল ভাইয়ের আব্বুর বড় ভাইয়ের একটা ছেলে সন্তান হয়েছে। বাড়ির সবাই তাকে খুব ভালোবাসে, হিমেল ভাইয়ের আব্বুও ভালোবাসে ভাতিজা। হঠাৎ কি এমন হলো যে হিমেল ভাইয়ের আব্বু সেই আদরের বাচ্চাটিকে খেয়ে ফেলতে চাইছেন? হিমেল ভাইয়ের দাদু তো বুঝতে পারেন না, নিশ্চয়ই আবার সেই মায়া রানী আছর করেছে হিমেল ভাইয়ের আব্বুকে। তিনি দেরি না করে আবার সেই কবিরাজের কাছে হিমেল ভাইয়ের আব্বুকে নিয়ে যান। কবিরাজ আবার আসন করেন, সেই মায়া রানীকে আবার হাজির করেন। এইবার মায়া রানী ছিল খুবই রাগান্বিত এবং বেপরোয়া, কোনো কথাই শুনতে চাচ্ছে না। কবিরাজ অনেক কষ্টে তাকে শান্ত করেন এবং জানতে চান কী হয়েছে। তাকে চাহিদা মাফিক সব কিছু দেওয়া হয়েছে, আর একটু বেশি দেওয়া হয়েছে, তারপরও কেন আবার হিমেল ভাইয়ের আব্বুকে আছর করেছে? তখন সে রাগান্বিতভাবে উত্তর দেয় যে আমাকে যে খাবার দেওয়া হয়েছে
এটা কেন ওরা এটো করলো? অর্থাৎ মায়া রানীর দেয়া খাবার, মানে তার জন্য দেয়া খাবার তার আগে কেউ খেয়েছে। কবিরাজ তখন বলেন যে এই কে এই কাজ করছে রে, এটো করছে কে? কেউ তো স্বীকার করে না। তখন মায়া রানী বলে এই এর বড় ভাইরে জিজ্ঞেস কর, সব জানতে পারবি। সাথে সাথেই ওখানে তো ওই হিমেল ভাইয়ের আব্বুর বড় ভাই, মানে হিমেল ভাইয়ের বড় চাচা, হিমেল ভাইয়ের দাদা, সবাই ওখানে উপস্থিত ছিলেন। তো উনি অবশ্যই একটু দূরে ছিলেন, হিমেল ভাইয়ের আব্বুর বড় ভাই। তখন তাকে ডেকে নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞেস করা হয়। প্রথমে সে কিছুই স্বীকার করে না, না আমি কিছু জানি না। পরে হিমেল ভাইয়ের দাদু বলছে ঠিকঠাক করে বল। তখন স্বীকার করে যে হ্যাঁ আসলে বাসায় এরকম মিষ্টি, দুধ, কলা এগুলো আনা হয়েছে, আমার তো লোভ হয়েছিল, তো আমি চিন্তা করছি যে যাই ওইখানে ওই জিনিসগুলো রাখার পর ওখানে গিয়ে খেয়ে আসবো। তো ওই চিন্তা করি ওখানে গেছি, খেয়ে আসছি। তা আমি তো আর বুঝি নাই যে এইসব কিছু হবে। যেই না এই কথা বলছে, এরপর তো হিমেল ভাইয়ের দাদু, হিমেল ভাইয়ের বড় চাচাকে এই বেধরক মায়ের এমন পিটানি দিছেন, তখন কবিরাজ ওই আসন থেকে উঠে হিমেল ভাইয়ের দাদুকে শান্ত করেন। এখন বলেন যে দাঁড়ান, এটা একটা সমাধান তো করতে হবে, ওকে তো মেরে এখন লাভ নাই। তখন ওই মায়েরানী বলেন যে বুঝতে পারছো তো, মায়েরানীকে বলেন যে বুঝতে পারছো তো আসলে এরা তো কিছু জানে না, দোষটাই ছেলের। তখন মায়েরানী বলে যে তোরাই বল, একজনকে একটা খাবার দিলি, উপহার দিলি, সেই খাবার তোরাই এটো করলি, তোদের সাথে যদি কেউ এই কাজ করে তোরা কি মনে কষ্ট পাইতি না, ক্ষিপ্ত হইতি না? আর আমরা জিন জাতি, একটা সমস্যা হয়েছিল, আমি চলে যেতে রাজি হয়েছি, তারপর আমাকে এইভাবে তোরা অপমান করলি, এতে কি আমার রাগ হওয়া স্বাভাবিক না? তখন কবিরাজ বলে আসলে এরা অন্যায় করছে, ভুল করছে, মাফ করে দাও, বুঝতে পারে নাই যেরকম কিছু হবে। তখন কবিরাজ বলে যে তোমাকে তো ওই জিনিসটা দিয়ে আসা হয়েছিল, সাথে সাথে খাইলে না কেন? তখন মায়ারানী বলে যে আমার জিনিস আমি খাই না খাই, নষ্ট করি, কখন খাবো, কি করব, এর জন্য কি তোদেরকে আমাকে জবাবদিহি করতে হবে? তারপর যেহেতু বলছিস আমি উত্তর দেই, আমি ওই সময় আর একটা জায়গায় গেছিলাম, আমি অল্প সময় দেরি করছি, তার ভিতরে এই ঘটনা ঘটছে, এরা এসে এই অপকর্মটা করছে। আমি চিন্তাও করতে পারি নাই যে এইখানে দেয়া কোনো জিনিস কেউ এসে এরকম এটো করবে। তখন হিমেল ভাইয়ের দাদা বলেন যে আসলে আমার ছেলের ভুল হয়ে গেছে, ওর উপর মনে কষ্ট রাখো না, ওকে তো আমি শাসন করলামই তোমার সামনে, তোমাকে আবার আমি দিব, যা দিছিলাম তার থেকে আরও বেশিই দেব, তুমি মনে কষ্ট রাখো না, চলে যাও। তখন একটা পর্যায়ে সে রাজি হয়, এরপরে আরও বেশি করে দেয়া হয়, এরপর আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। তো ঘটনা আর একটা আছে, এটা তো আমরা মায়ারানীর ঘটনা শুনলাম, হিমেল ভাই আরও একটি ঘটনা পাঠিয়েছেন, সেটা এখন বলি। এটা নাটোরের নলডাঙ্গাতেই। তো ওইখানে ওনাদের একটা পুকুর আছে, এই পুকুরটার নাম হচ্ছে মদনা পুকুর। ছোটোবেলায় বাচ্চাদেরকে, মানে বিশেষ করে হিমেল ভাইদেরকে নিষেধ করা হতো এই পুকুরের পাড়ে বা আশেপাশে যেন তারা না যায়। ছোটোবেলায় যদি কেউ ওই পুকুরের আশেপাশে যায়, রহস্যজনকভাবে নাকি গায়ে জ্বর আসে, এটা একেবারে নিশ্চিত ছিল। বড়রা গেলে হতো না, কিন্তু ছোটরা গেলে হতো। বিশেষ করে ভর দুপুরবেলা, সন্ধ্যার সময় যদি কোনো ছোটো বাচ্চা ওদিকে যেত, তাহলে জ্বর আসবেই। অবাক করা বিষয় হলো কোনো ওষুধে ভালো হতো না, ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যেত। গ্রামের একজন দাদু ছিলেন, উনি ঝাড়ফুঁক করতেন। হিমেল ভাইয়েরও কিন্তু এরকম জ্বর হয়েছে, ঝাড়ফুঁকে উনি ভালো হয়েছেন। এখন অবশ্যই এগুলো তেমন কিছু হয় না। তো একদিন ওনার বাবা মোহাম্মদ শহীদুল ইসলাম ওনার ছোটো চাচাকে নিয়ে সেই পুকুরে মাছ ধরতে যান। বলে রাখা ভালো, সেদিন ভর দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, তারা নৌকা নিয়ে পুকুরে মাঝখানে যান। সেই পুকুরে যখন মাছ ধরতে যান, ওই সালটা ছিল 1990 সালের দিকে, অনেক বড় বড় গজার মাছ নাকি ওই পুকুরে ছিল, ওই মদনা পুকুরে। হিমেল ভাইয়ের আব্বু জাল ফেলছিলেন আর চাচ্চু নৌকা বাইছিলেন। তো তারা অনেক মাছ পাচ্ছিলেন, শিং মাছ, কই মাছ ইত্যাদি। তারা একটি পাত্রে মাছ রাখছিলেন, সেটা প্রায় ভরে যাওয়ার অবস্থা। এমন সময় হিমেল ভাইয়ের আব্বুর মনে হয় খুব বড় কিছু একটা বেঁধেছে জালে। তো ওনার আব্বু তখন জালটিকে নৌকার উপর তোলার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই তুলতে পারেন না। তখন তিনি হিমেল ভাইয়ের চাচাকে নৌকা শক্ত করে ধরতে বলে সেই জালের উপর লাফ দেন। জালের উপর লাফ যখন দিয়েছেন, তখন উনি বুঝতে পারেন যে জালের ভিতরে কিছু একটা আছে, ওইটাকে উনি ধরতেও পেরেছেন, ওটাতে কি ওটা বুঝতে পারেন নাই। কিন্তু
যখনই এরকম মনে হয়েছে জালের ভিতরে কিছু একটা আছে, ওটাকে উনি ধরতে পেরেছেন, সাথে সাথে মনে হলো যে কালো কিছু একটা, কারণ উনি তো তখন পানির কিছুটা নিচে ছিলেন, হয়তো বা আধা ফুট বা 1 ফুট নিচে উনি ছিলেন। তখন তো চোখ খুললে কিছু একটা দেখা যায় আর কি, সামান্য একটু দূরত্বে কিছু দেখা যায় পুকুরের পানিতে। ওনার কাছে মনে হলো কালো কিছু একটা নিচ থেকে উঠে এসে ওনাকে উপরের দিকে ধাক্কা মেরে পানির উপরে ভাসিয়ে তুলেছে। তো ওনার আব্বু তো কোনো রকমের নৌকায় উঠে বলে যে দ্রুত পুকুরের পাড়ের দিকে চলো। তো পুকুরের পাড়ে এসে দেখে যে তারা এতক্ষণ যে কষ্ট করে মাছ ধরছে, পাত্রে কোনো মাছই নাই, সেখানে অনেকগুলো বাঁশের পাতা পড়ে আছে। এটা দেখে তো হিমেল ভাইয়ের আব্বু এবং চাচু খুব ভয় পেয়ে যান, ওরা দ্রুত বাসায় চলে আসেন। আরেকটা ঘটনা ঘটে ওনার দাদার সাথে বা দাদার বাবার সাথে। তো ঘটনাটি অনেক আগের। একদিন হয় কি, ওনার ওই পূর্বপুরুষরা, তখনও তো পুকুরটা ছিল, ওই পুকুরে মাছ ধরতে এসে বিশাল বড় একটা গজার মাছ পান। তো এই ধরনের মাছ খুব বিরল ছিল, এত বড় মাছ, মানে এত বড় গজার মাছ সহজে পাওয়া যেত না। তো তারা চিন্তা করছেন এত বড় মাছ একা খাবো না, পরিবারের মেয়ে জামাই, ভাই বোন, নাতি নাতনি সবাই মিলে মাছটি আমরা খাবো। তাই তারা মাছটিকে একটি বড় পাত্রে জিয়ে রাখেন। ওই সময় তো আসলে ফ্রিজ ছিল না, পানির মধ্যে জিয়ে রাখতে হতো। তারপর মাছ কাটাকুটি করার পর জাল দিয়ে রাখতে হতো যাতে নষ্ট না হয়। যাই হোক, ওই দিন রাত্রে বাড়ির মুরব্বী কেউ একজন স্বপ্নে দেখেছেন, কেউ তাকে বলছে এই মাছটিকে ছেড়ে দিতে, না হলে অনেক বড় ক্ষতি হবে। কিন্তু তিনি এটাকে নিছক স্বপ্ন মনে করেন, কোনো গুরুত্ব দেন না। পরের দিন আবার তিনি একই স্বপ্ন দেখেন। সকালবেলা সেই পাত্রের কাছে গিয়ে যখন ঢাকনা সরিয়েছেন, তখন দেখেন সেখানে কোনো মাছ নাই, বড় একটা বাঁশের পাতা পড়ে আছে। আর বাঁশের পাতাটা এত বড় বাঁশের পাতা কখনো হয় না। আর পাতাটা এত বড় যে ওই মাছটা যত বড় ছিল ঠিক তত বড়। মাছ কি হলো, পাতা কোথার থেকে আসলো, এত বড় বাঁশের পাতা কোথার থেকে আসলো, এটা কেউ বলতে পারে না। মাছেরও কোনো খোঁজ পাওয়া যায় না। মাছের পাতা হয়ে যাওয়া আজও একটা রহস্য হয়ে আছে। এই মদনা পুকুরের পাশে আর একটা পুকুর আছে ওনাদের গ্রামে, একটা বাড়ি আছে সেই পুকুরের থেকে একটু দূরে। তো ওনার দাদু বেঁচে থাকা অবস্থায় ওই বাড়ির লোকজন মাঝে মধ্যে ওনার দাদুর কাছে আসতেন এবং বলতেন যে তাদের মেয়ে মাথা তুলতে পারছে না, বমি করছে। দাদু তখন লবণ পরে দিতেন। তো হিমেল ভাইও দেখতেন যে দাদুর এই লবণ পরা, যেটা কলা পাতার উপর লবণ পরে দেওয়া হতো, তো এই লবণ পরা দেওয়ার পর নাকি মেয়েটা মোটামুটি ভালো হয়ে যেত। এটা আসলে কেন দেওয়া হয়, এটা যখন হিমেল ভাই জানতে চেয়েছিলেন, তখন উনি জানতে পারেন যে লাগবাউ নামে একটা শব্দ রয়েছে, মানে সাপের নিঃশ্বাস। ওই পুকুরের পাড় বা আশেপাশে গেলে নাকি এই লাগবাউ লাগে। এই সাপের নিঃশ্বাস যদি লাগে, এই সাপের নিঃশ্বাসকে লাগবাউ বলা হয় ওখানে, এটা যদি লাগে তাহলে এই লবণ পরা খেলে নাকি ভালো হয়। আর দাদু এই লবণ পরাটা পারতেন। তো দাদু মরে যাওয়ার পর, মানে দাদুর যখন ইন্তেকাল হয়, এরপর তো আর কেউ ওনাদের বাড়িতে এই লবণ পরা নিতে আসেন নাই। কিছু আদিবাসী নাকি শেয়াল ধরার জন্য ওই জায়গাটাতে এসেছিলেন বেশ কিছুদিন আগে। ওই পুকুরের পাড়ের দিকে গিয়েছেন, তারা একটা সাপ মেরে ফেলেছিলেন। সেটা নাকি খুবই অস্বাভাবিক রকমের সাপ ছিল, একদম নীল রঙের সাপ, দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। এমন সাপ হিমেল ভাই আগে কখনো দেখেননি। হিমেল ভাইও দেখেছেন, অনেক লোকই কিন্তু এটা দেখেছেন। ওনার সাথে অনেক লোক ছিল, তারাও সাপটিকে দেখেছিলেন। তো দাদু মারা গেছেন 2015 সালের দিকে। গত বছর দাদিও ইন্তেকাল করেছেন। তো ওনার দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন। আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। একদিন সবাইকে চলে যেতে হবে, বয়স কম বেশি বৃদ্ধ এটা আসলে নিশ্চয়তা কখনোই দেওয়া যায় না। আল্লাহ কখন কাকে ডাক দেবেন সেই ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আর আল্লাহ যখন ডাকবেন সাড়া না দিয়ে উপায় নাই, চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। কেউ তো আসলে মৃত্যুবরণ করতে চায় না, সবাই বাঁচতে চায়। কিন্তু সময় ফুরিয়ে এলে আমাদের কারো থাকার সুযোগ নাই। এই ইহকাল ত্যাগ করে অসীম ওই পরকালের দিকে যাত্রা শুরু করতে হবে, যেই কালটা আসলে কখনোই শেষ হবে না। এটা অনন্তকাল ব্যাপী চলবে, এর কোনো সমাপ্তি নাই। পৃথিবীর এই জীবনের সমাপ্তি আছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স,
প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা পেয়েছি মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। ওনার বাড়ি রাজশাহী জেলার কাটাখালী উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে উনি ওনার গ্রামের নামটি প্রকাশ করেন নাই। ঘটনাটি ওনার সাথেই ঘটেছিল। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 2024 সালের শেষের দিকে, নভেম্বর মাস হবে। উনি বর্তমানে একটি দোকানে কর্মরত রয়েছেন। ওনার বাবার কিছু কৃষি জমি রয়েছে, যার কারণে উনি নিজেও কৃষির সাথে যুক্ত ছিলেন। উনি বাড়ির পাশে একটা জায়গায় সিম গাছ লাগিয়েছিলেন। তো সিম গাছে অনেক ফুল ধরেছিল, মনে করেছেন বেশ ভালো ফলন হবে, কিন্তু সেই অনুযায়ী আসলে সিম ধরে নাই। সিম যখন উত্তোলনযোগ্য হয় তখন উনি কী করেছেন, একটা বালতি নিয়ে ওই সিম গাছের দিকে রওনা হয়েছেন। সিম গাছ কিন্তু ওই মাচার উপর লাগাতে হয়, সিম গাছটা কিন্তু বেড়ে ওঠে, ছড়িয়ে যায় ওই মাচার উপরে। যেহেতু খুব বেশি একটা সিম ছিল না, একটু সময় নিয়েই সিম তুলতে হচ্ছিল। বালতি নিয়ে গেছেন, বালতির মধ্যে সিম রাখছেন। আর যেখানে মাচার একটু ফাঁকা জায়গা রয়েছে সেখানে একটু মাথা তুলে দেখার চেষ্টা করছেন যে উপর দিকে সিম আছে কিনা, পাতার ভাঁজে ভাঁজে সিমগুলো রয়েছে কিনা। কারণ সিম কিন্তু আবার বেশি পরিপক্ক হয়ে গেলে সেগুলো খেতে কিন্তু খুব অসুবিধা হয়। এই জন্য উনি খুঁজে খুঁজে সিম তুলছিলেন, আবার যেগুলো অপরিপক্ক সেগুলো রেখে দিচ্ছিলেন। এমন একটা জায়গায় এসে উনি একটু মাচা থেকে মাথা তুলেছেন, এমন সময় উনি দেখেন কি যেন একটা নড়ে উঠলো। উনি তো ভয়ে সাথে সাথে সরে যান যে আরে এটা কি। তবে উনি নিচ থেকেই তাকিয়ে দেখেন যে একটা সাপ মাচায় শুয়ে আছে। ওটার মাথা দেখা যাচ্ছে না, একটু পেঁচিয়ে শুয়ে আছে, আর ওটা নিঃশ্বাস নিচ্ছে। ওটা একটু ফুলে উঠছে, আবার সংকুচিত হচ্ছে, আবার ফুলে উঠছে, আবার সংকুচিত হচ্ছে। উনি কী করেছেন, ভয়ে বালতিটা ওখানে রেখেই দিয়েছেন দৌড়। তো বাসায় গিয়ে বলেন যে একটা সাপ মাচায় শুয়ে আছে, নড়ছে না। এই জন্য উনি ভয়ে বালতি রেখে চলে আসেন। কিছুক্ষণ পর সাহস করে বালতিটা আনতে গিয়েছেন, হাতে একটা বাঁশের লাঠি নিয়ে গিয়েছেন। তো অনেক সাহস নিয়ে বালতিটা উনি আনতে গিয়েছেন, এই ভেবে যে সাপটা হয়তো বা ওখানে এখন নাই। উনি কোনো মতে বালতিটা নিয়ে আসছেন, ওই লাঠির মাথায় ওই বালতিটার একটা অংশ ধরে টানতে টানতে একটু সরাই নিয়ে আসছেন আর কি। উনি বারবার দেখছেন যে ওই সাপটা ওখানে আছে কিনা। তবে ওইখানে ওই সাপটা ওনার নজরে পড়ে নাই, মানে একদম সাপ যেখানে উনি দেখেছিলেন ওইখানে কিন্তু উনি যান না, একটু দূরেই ছিলেন। তো ওই দিন তো আর উনি সিম তোলেন নাই। পরের দিন আবার জমিতে গিয়ে অন্য সাইডে, যেহেতু মাচাটা বেশ বিস্তীর্ণ জায়গা নিয়েছিল, তো উনি অন্য আরেকটা সাইডে চোখ বুলাতে থাকেন যে কোন সাইড থেকে উনি সিম তোলাটা শুরু করবেন। হঠাৎ করে দেখেন যে এবার আরেকটা জায়গায়, ওই মাচারই আরেকটা জায়গায়, মানে যেই পাশে উনি আসছেন, ওই সাপটা আগের মতোই ওইভাবে শুয়ে আছে, গোল হয়ে পেঁচিয়ে শুয়ে আছে, মাথাটা দেখা যাচ্ছে না। উনি তো অবাক, আরে গতকালকে দেখলাম এই সাপটা, আবার দেখা যাচ্ছে এই সাপটা। ও কি আমার এই মাচার উপর স্থায়ীভাবে আবাস গাড়ছে নাকি? সাপ তো এভাবে থাকার কথা না। তো উনি এবার আর সাহস না করে বাড়িতে চলে যান, এক কাকাকে ডেকে আনছেন। বলেন যে কাকা, সাপটা মারতে হবে, তা না হলে তো সিমি তুলতে পারবো না। তো কাকার সাথে উনি আবার গেছেন। যাওয়ার পর দেখা যায় ওই সাপটা এখন আর নাই, আর খুঁজে পান না কোথাও। চেষ্টা করেছিলেন বাঁশের মাথা দিয়ে বিভিন্ন জায়গায়, মাচার বিভিন্ন অংশে ওই সিম গাছের যে পাতাগুলো সরিয়ে দেখার জন্য, তো দেখেছেন, কিন্তু কোথাও সাপটা ওনারা দেখেন নাই। এরপর চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো একটা জায়গায় ঘাপটি মেরে আছে। কাকা এক পাশে আর শরীফুল ভাই আর এক পাশে গিয়ে ওই মাচাটা একটু নাড়ানোর চেষ্টা করছেন, নাড়াচ্ছেন যাতে করে সাপটা চলে যায় ভয় পেয়ে। তো ওই দিন ওই পর্যন্তই। পরের দিন এবার শরীফুল ভাই ওনার স্ত্রীকে সাথে নিয়ে ওই জমিতে গিয়েছেন। এবার ওনার মনের মধ্যে খুব ভয় কাজ করছে, এই বুঝি সাপটার সামনে চলে আসে, কারণ পরপর 2 দিন তো এরকমটা দেখেছেন। এবার উনি কি করেছেন, গতদিনের মতো সিম তোলার আগেই ভালো করে দেখছেন যে যেই জায়গাটাতে উনি সিমটা তুলবেন ওইখানে কোনো সাপটা কোনো জায়গায় আছে কিনা। এবার উনি দেখেন যে আরে একদম ওনার মাথার উপরেই ওই সাপটা গোল হয়ে সুন্দর করে শুয়ে আছে। এইবার তো প্রচণ্ড ভয় পেয়েছেন যে উনি আশেপাশে খুঁজছেন, অথচ ওই জিনিসটা ওনার মাথার উপরে শুয়ে আছে, ঠিক মাথার উপরে মাচার যে অংশটা সেখানে। উনি তো দ্রুত এখান থেকে সরে আসেন। এদিকে ওনার ওয়াইফ তো আগানোর সাহসই পায় না, এটা সাহস পাওয়ার কথাও না এরকম একটা সিচুয়েশনে। উনি কিন্তু এই কয়েকদিনে একবারও সাপের মাথাটা দেখতে পাইনি।
আরও একটা অদ্ভুত ব্যাপার যে উনি যে ওখান থেকে চলে আসছেন, উনি সাপ দেখেছেন, আবার পরিবারের অন্য সদস্যরা তো আর জানে না। তারা কিন্তু অন্য সময়ে, মানে ওই দিনেরই অন্য সময় সিম তুলতে গেছে, তারা কিন্তু এই সাপটা দেখে নাই, মানে উনি ছাড়া আর কেউই দেখে নাই। এখন এটা কেন হচ্ছে, উনি কেন দেখছেন? যেহেতু টানা 3 দিন উনি দেখলেন, এখন শুধু চল্লায় ফেরায় ওই সাপের কথাই মনে পড়ে, এই বুঝি সাপটা সামনে চলে আসে। ওনাদের এক আত্মীয়ের কাছে জানতে পারেন যে ওনাদের এলাকায় একটা ছেলে আছে, যে কোনো কবিরাজ না, কিন্তু তার কাছে একটা প্রবীণ নাগিন জিন আছে। তবে পরিচিত লোক না হলে, মানে খুব পরিচিত লোক না হলে ওই ছেলেটা কোনো চিকিৎসা করে না, কারণ সে কিন্তু কোনো কবিরাজ না যে লোক আসবে বিভিন্ন সমস্যা নিয়ে সে চিকিৎসা করবে। খুব পরিচিত কেউ কোনো সমস্যা নিয়ে আসলে সে চেষ্টা করে আর কি। এই তো ওই ছেলেটার সাথে তার মানে হাই হ্যালো সম্পর্ক, তার কাছে যায়, সব কথা খুলে বলে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, তার কাছে যে জিনটা আছে সে ওই জমিতে যাবে, খোঁজ খবর নেবে, তারপর একদিন সময় করে দেখবে যে আসলে ব্যাপারটা কি, তার সাথে কথা বলবে আর কি। তো এরকমই কথা হয় আর কি। আর পরবর্তীতে যেটা জানা যায় যে ওই ছেলেটা শরীফুল ভাইকে বলে যে তোমার ভাই ভয়ের কোনো কারণ নাই, এখানে যেটা আছে এ তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু এখানে সে থাকে। আর এই সাপটা একটা হিন্দু জিন, আর ওই ছেলের কাছে যে জিনটা আছে, যেই প্রবীণ একটা নাগিন জিন, এ আবার মুসলিম। এখন এটা সমাধান কিভাবে করা যায়, কারণ তার জমিতে যদি এভাবে একটা সাপ বসে থাকে তাহলে তো সমস্যা। তখন এটা সমাধানের জন্য একটা আসর মানে আসরে বসার একটা পরিকল্পনা করা হয়। এরপর রাত আনুমানিক 10টা-11টার দিকে আসরে বসা হয়। তবে এটা একটা অন্ধকার ঘরে বসা হয়েছিল। মুসলিম ভালো জিনের জন্য সাদা মিষ্টি নিয়ে আসা হতো, সে নাকি সাদা মিষ্টি খেতে পছন্দ করত। আর ওই সাপরূপী জিনটাকে হাজির করার চেষ্টা চলছে। তো অন্ধকার রুমে সাপরূপী জিনটা নাকি কোনো মতে আসতে চায় না, অনেক কষ্টে তাকে নিয়ে আসা হয়েছে, ওই মুসলিম জিনটার অনেক প্রচেষ্টায় তাকে নিয়ে আসা হয়েছে। জিনটা নাকি হাজির হওয়ার পর বারবার এই অন্ধকার ঘরের মধ্যেই নাকি এই শরীফুল ভাইয়ের গলা টিপতে চলে আসে। উনি কিভাবে বুঝলেন যে ওই ছেলেটা বলছে যে এই ওকে থামান, ওর গলা টিপতে যাচ্ছে কেন, ওকে নিয়ে আসছি, ও কেন ওর উপর আক্রমণ করতে যাচ্ছে? তখন ওই জিনটা বলে ওঠে যে সে একটা মেয়ে জিন, সেই জমিটা দেখছে, এখানে তার ভাল লাগছে, সে এখানে থাকতে চায়, এই জমিটা তার পছন্দ হয়েছে, এবং বলে যে সে এই জায়গায় থাকবে, এই জমিতেই থাকবে, যদি এই শরীফুল ভাইয়ের কোনো কিছু দরকার হয়, টাকা পয়সার দরকার হয়, সে হেল্প করবে। আর পরবর্তীতে নাকি এই জিনটা এই শরীফুল ভাইয়েরও উপর প্রভাব বিস্তার করবে। এখন শরীফুল ভাই বলে যে আমার বউ আছে, বাচ্চা আছে, আমি এসব ঝামেলা করতে পারবো না, কিভাবে এ চলে যাবে সেই বন্দোবস্ত করেন। সে তো যেতে চায় না, অনেক কষ্টে রাজি হয়। বলা হয় যে 1 জোড়া কালো খাসি দিতে হবে, তো এটাতে শরীফুল ভাই রাজি হয় না। তারপর অনেক কষ্টে জোড়া লাল মোরগ দিয়ে যেন তাকে রান্না করে খাওয়ানো হয়, এবং ওই রান্না করে যখন খাওয়ানো হবে, সেই খাবারের আয়োজনের সময় বা যখন খাওয়ানো হবে সেখানে যেন এই যে এরা আজকে যারা উপস্থিত আছে এরাও যেন ওখানে বসে। তো ওই দিনের মতো আসরটা শেষ হয়। পরে যখন শুক্রবার আসে, সেই জোড়া লাল মোরগ রান্না করা হয়। যখন নাকি মোরগ জবাই করা হবে, তখন নাকি ও অদৃশ্যভাবে এসে ওই জবাই করা দেখবে এবং রান্নাও দেখবে। কথা অনুযায়ী মোরগ জবাই করা হয় এবং বলে দিয়েছিল 3 টানের জন্য জবাই করা হয়, 1 টানের জন্য জবাই করা না হয়। প্রথমে একটা সামনের দিকে, আবার পেছনের দিকে, আবার সামনের দিকে, এইভাবে 3 টানে জবাই করতে হবে। তো সবাই ঠিকঠাক মতোই করা হয়, রান্নার কাজও শেষ করা হয়। পরবর্তীতে খাবারের আয়োজন করে আসর বসানো হয়। আর 7 রকমের মিষ্টি আর একটা লাল গামছা আনতে বলা হয়েছিল। তো যখন খাবার দাবার সব আয়োজন শেষ, আবার ওই ঘরে বসে অন্ধকারেই খেতে হবে, কারণ সবাই বুঝছিল যে খাবার তো কোন জায়গায় আছে, ওইভাবেই খেতে হবে। তখন তাকে আহ্বান করা হয়। তখন নাকি সে আসে, এসে বলে ঠিক আছে সবাইকে খেতে বল, সবাই খাওয়া শুরু করুক, আমিও খাবো। তখন নাকি গপ গপ করে এমন একটা শব্দ হচ্ছিল
যে ওই জিনটা এমনভাবে খাচ্ছিল, অদ্ভুত টাইপের গপ গপ শব্দ, এটা কোনো মানুষের শব্দ হতে পারে না। যাই হোক, অল্প সময়ের মধ্যে খাওয়া শেষ হয়। তখন তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি খুশি? এখন চলে যাও, আর আসবা না, এখানে লোকজন থাকে, এখানে তুমি থাকলে অসুবিধা হবে। তখন সে বলে যে ঠিক আছে, আমি আসবো না, তবে যেহেতু জায়গাটা ভালো লাগছে মাঝে মাঝে আসতে পারি, তবে আমি ভয় দেখাবো না। তখন নাকি শরীফুল ভাই বলে যে না রে বাপু, তুমি আইসো না, পরে কোনো লোকজন যদি সাপ মনে করে আঘাত করে, মেরে ফেলে, বা তোমার কোনো ব্যথা দেয়, তুমি কষ্ট পাও, তখন তো আবার রেগে যাবা, আবার ওই লোকের ক্ষতি করবা, ওরা তো আর বুঝবে না যে আসলে ব্যাপারটা কী। এই জন্য তুমি আইসো না, যেহেতু এখানে সবসময় লোক চলাচল করে, এটা তো এমন না যে একটা নীরব জায়গা, এটা তো চলাচলের জায়গা, এটা একটা ক্ষেত, লোকজন আসবে, ঘুরবে, তারপরে কৃষিকাজ করবে, সেখানে তো সাপ আসলে পিটিয়ে মেরে ফেলবে। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি আর আসবো না। সবার কাছে সে ক্ষমা চায় যে তার এই অসুবিধা যে সে সৃষ্টি করেছে, তার এই ভুলের জন্য, যে আপনাদের অসুবিধা হয়েছে, আপনারা আমাকে যেটা দিয়েছেন আমি খুশি, আমি আর আসবো না। তো এরপর নাকি সে চলে যায়। তো এভাবেই এই সমস্যাটার সমাধান হয়। তবে একটা জিনিস বলেছিল ওই যে যেই ছেলেটা, যে কবিরাজি করে না ওইভাবে, পরিচিত লোকদের করে, সে বলছিল যে আগামী 15 দিন এই শরীফুল ভাইদের বাড়িতে যেন কোনো আমিষ রান্না করা না হয়, এতটুকুই পরামর্শ দিয়েছেন। ওনারা সেই পরামর্শ শুনে চলেছেন। তো এরপর থেকে তো ওইখানে আবার কৃষিকাজ হয়েছে, সিমও লাগানো হয়েছে। আর ওই যেই সিম ক্ষেতটা ওই সময় হয়েছিল, এরপরও কিন্তু সিম ওনারা তুলেছেন, তবে ওই সাপটার কখনো দেখা যায়নি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শরীফুল ভাইকে আপনার এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আবু জুবায়ের। ওনার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সারদা এলাকায়। তো এর আগে উনি অবশ্য কখনো ঘটনা পাঠাননি, এটা জানিয়েছেন। রাজশাহী কলেজে যখন উনি এসেছিলেন তখন ওনার মনে হয়েছে এবার কিছু ঘটনা পাঠানো যায়। উনি ঘটনা পাঠান, আর এটাই আমাদের রাজশাহী স্পেশাল এপিসোডে স্থান পেয়ে যায়। উনি জানিয়েছেন যে ঘটনায় উল্লিখিত স্থানসমূহ এবং নামগুলো গোপন করার দরকার নাই, নির্দ্বিধায় এগুলো আমরা বলতে পারবো। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির দুটো অংশ রয়েছে। তো ঘটনা শুরুর আগে উনি কিছু বিষয় স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন। সেটা হচ্ছে যে ওনার বাবা একজন সেনা সদস্য ছিলেন, বর্তমানে উনি অবসরপ্রাপ্ত। তো সেনা সদস্য হওয়ার কারণে চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। তো টাঙ্গাইলের ঘাটাইল নামক স্থানে ওনারা একটা বাসা ভাড়া করে থাকতেন। তখন এই ঘাটাইল ক্যান্টনমেন্টেই ওনার বাবার পোস্টিং ছিল। সালটা 2004। সেই সময় ওনার বয়স ছিল 4 বছর। বয়সের দিক থেকে ছোট হলেও ঘটনাটি ওনার এখনও মনে আছে। ঘটনার দিন ওনার বাবা ক্যান্টনমেন্টে রাতে ডিউটি করার কারণে বাড়িতে আসতে পারেন নাই। এটা মাঝে মাঝেই হতো, এক এক সময় ডিউটি পড়তো, এক এক টাইমে আর কি, এক এক দিন এক এক সময় ডিউটি করতে হতো। এটাই আসলে শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে হয়ে থাকে। তো ওই দিন ওনার এক খালামণি ওনাদের বাসায় বেড়াতে এসেছিলেন। তো এই জুবায়ের ভাই, ওনার মা এবং ওনার খালামণি একসাথে রাত্রে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে পড়েছেন। রাত আনুমানিক 1টা কি 2টা বাজে হঠাৎ করে জুবায়ের ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি তো ছোটো মানুষ, 4 বছর বয়স, কতটুকু আর বড়, কিন্তু উনি কিন্তু ওই বয়সেও স্পষ্টভাবে ভয়ঙ্কর একটা জিনিস দেখেছেন। তো দেখেছেনই, স্পষ্টভাবে সেটা মনেও রেখেছেন এখনও। ওনার যখন ঘুম ভেঙে যায় তখন উনি চোখ মেলে যেটা দেখতে পান তা আসলে ওনার কাছে ওই সময় ভয়ের মনে না হলেও খুব আশ্চর্যজনক মনে হয়েছিল। উনি দেখেন আনুমানিক 2 ফিট উচ্চতা বিশিষ্ট একটা অবয়ব, সন্ন্যাসী বা বাউল, এনারা এক ধরনের ড্রেস পরেন না, ওই রকম ড্রেস পরা অবস্থায় দেয়াল ভেদ করে উপর দিয়ে উড়ে যাচ্ছে। তার মুখটা ছিল লম্বা, বেশ লম্বা, কিন্তু চোখ দুটো ছিল গোলাকৃতির। মনে হচ্ছে চোখের উপরে কোনো পাতা নাই, পাপড়ি নাই, মানে খালি চোখ দুটা, আর চোখ দুটো বড় বড় লাল রঙের। তো অনেক আগে মুস্তফা মনোয়ার পরিচালিত মনের কথা নামে ছোটদের একটা অনুষ্ঠান হতো। তো এখনও বিটিভিতে হয় কিনা জানি না, এটার একটা উদাহরণ দিয়েছেন বোঝার জন্য। এই অনুষ্ঠানে বাউল ভাই নামে একজন ছিল। তো মনে হচ্ছিল এই বাউল ভাইয়ের যেই অবয়বটা ওই রকম। তো যখন উড়ে উড়ে যাচ্ছিল হঠাৎ করেই নাকি
এই জুবায়ের ভাইয়ের সাথে চোখাচোখি হয়ে যায়। আর তখন সে ওই উড়ে উড়ে যাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে জুবায়ের ভাইয়ের দিকে অগ্রসর হতে থাকে। মশারি ভেদ করে সে চলে আসে, মনে হচ্ছে তার বডিটা পুরোটাই বাতাসের তৈরি, কোনো বাধা মানছে না। মশারি ভেদ করে চলে আসে এবং জুবায়ের ভাইয়ের বুকের উপর বসে বিড়বিড় করে মন্ত্রের মতো কিছু একটা পড়ে, এরপর মুখের উপরে ফু দিচ্ছে সমানে। কিছু সময় এভাবে যাওয়ার পর অবয়বটা আবার বাতাসে ভেসে উপরের দিকে উঠে যাওয়া আরম্ভ করেছে। উনি কিন্তু এতক্ষণ কোনো কথা বলতে পারেন নাই, মনে হচ্ছে ওনাকে বোবাই ধরেছে। এর মধ্যে ওনার মনে হলো শরীরে শক্তি ফেরত এসছে। তখন ওনার পাশে শুয়ে থাকা ওনার খালামণিকে ডাকতে থাকেন। ওই অভাবটা কিন্তু আপন গতিতে বাতাসে ভেসে ভেসে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওনার খালামণি তৎক্ষণাৎ ঘুম থেকে ওঠার পর জিজ্ঞেস করে কী হয়েছে। তখন উনি শুধু হাত দিয়ে ইশারা করে বলছেন, আঙ্গুলে দিয়ে ইশারা করে বলছেন যে দেখো দেখো কী যেন ভেসে যাচ্ছে। কিন্তু ওনার খালামণি কাউকে দেখেন না, অথচ উনি দেখছেন। ওই সময় ঘরে 0 পাওয়ারের হলুদ রঙের বাতি জ্বলছিল। ওনার খালামণি তখন উঠে একটা বাল্ব জ্বালিয়ে দেন যে আসলে কেউ আছে কি না। তবে বাল্ব জ্বালানোর পর জুবায়ের ভাইয়ের নজরেও কিছু আসে নাই। তো এরপর আবার বাল্বটা বন্ধ করে দেওয়া হয়, আবার সেই ডিম লাইট 0 পাওয়ারের ওই ডিম লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়। আবার তখন তিনি ওই অবয়বটাকে দেখতে পান যে অবয়বটা মনে হলো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এবার আবার বাতাসে ভাসতে ভাসতে সামনের দেয়াল ভেদ করে অন্য রুমে চলে গেল। তো এই ঘটনার পর ওনার সাথে আর কোনো সমস্যা হয়নি, ওনাকে ঝাড়ফুঁকো করাতে হয়নি, পরিবারের সদস্যরা ওইভাবে বোঝেও নাই। তবে উনি বলেছিলেন উনি এরকমটা দেখেছেন। পরিবারের সদস্যরা হয়তো বা এই বিষয়টাতে গুরুত্ব দেয় নাই। বাচ্চারা তো অনেক সময় কার্টুন দেখে, অনেক কিছু দেখে, অনেক কিছু চিন্তা করে, অনেক গল্প শোনে, হয়তো বা স্বপ্নের মধ্যে ওইরকম একটা কিছু দেখেছেন। তারপর উনি যখন বলেছেন যে ওই যে বাউলের মতো একটা জিনিস দেখেছেন, মনের কথা অনুষ্ঠানে যে বাউল, উনি চিন্তা করছেন যে মনের কথা অনুষ্ঠান দেখে স্বপ্নের মধ্যে এই বাউল ভাই হয়তো বা তার মধ্যে আসছিল, এরকমই কিছু একটা দেখেছেন। হয়তো করে ঘুমের ভিতরে চোখ খুলে হইতে পারে না, ওরকম আর কি পরিবারের লোকজন চিন্তা করেছে। কিন্তু আসলে উনি কি দেখেছেন এটা তো উনি জানেন। এবার আসি ঘটনার দ্বিতীয় অংশে। সাল 2010। উনি রাজশাহী শহরের রাজশাহী ক্যাডেট মাদ্রাসা নামে একটি মাদ্রাসায় 3য় শ্রেণীতে তখন লেখাপড়া করতেন। বর্তমানে ওই মাদ্রাসাটি এখন নেই, বেশ আগেই বন্ধ হয়ে গেছে। তো মাদ্রাসার স্টুডেন্টদেরকে কিন্তু অনেক নিয়মকানুনের মধ্যে দিয়ে চলাচল করতে হয়। ওনাদের মাদ্রাসাটি ছিল 5 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ের 2য় তলার ফ্ল্যাটে ছিল 3টি কক্ষ। প্রতিটি কক্ষে 5ম শ্রেণী পর্যন্ত ছাত্ররা বসবাস করত। প্রতিটি কক্ষেই 7 থেকে 10 জন করে ছাত্র থাকতো, সাথে 2 জন করে বড় ভাই ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত থাকতো সকলের দেখাশোনা করার জন্য। প্রত্যেকটা রুমে এরকম থাকতো। তো উনি যেই রুমে থাকতেন সেখানে ওনারা মোট 7 জন ছাত্র বসবাস করতেন। তার মধ্যে 5ম শ্রেণী পড়ুয়া 2 বড় ভাই ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত ছিলেন। ঘটনার দিন রাত্রে লেখাপড়া ও খাওয়া দাওয়া শেষ করে ওনারা যে যার মতো নিজ রুমে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। ঠিক তার পরদিন ফজরের সময় ঘুম থেকে উঠে সালাত আদায় করে উনি তো ওনার রুমে চলে আসেন। রুমে ফেরত আসার পর দেখতে পান যে ওনার রুমের সেই 2 ক্যাপ্টেন কেউ ওনার সাথে কথা বলছিল না। সকালবেলা তাদের থেকে উনি দূরে সরে আসেন, এরকমটাই মনে হচ্ছিল যে সে কথা বলছে না, তাকে দূরে সরিয়ে রেখেছে, এরকমটা মনে হচ্ছিল। এবং কাছে যাওয়ার চেষ্টা করলে বলছে এই দূরে সর ভাই, কাছে আসিস না। মনে হচ্ছে তারা কোনো কিছু নিয়ে একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছেন। কেন এমন অদ্ভুত আচরণ করছে এটা উনি বুঝতে পারছিলেন না। তো সকালের নাস্তা শেষ করে যখন ক্লাসে গিয়েছেন, ক্লাস শেষ করে আসার পর ওনার বন্ধুদের কাছ থেকে আসল ঘটনা কি জানতে পারেন। তো বন্ধুরা জানান যে ওনার রুমে সেই 2 ক্যাপ্টেন বড় ভাই তারা নাকি ওস্তাদজির কাছে নালিশ দিয়েছে সকালবেলা এই জুবায়ের ভাইয়ের বিষয়ে। নালিশটা কি? জুবায়ের ভাই নাকি গভীর রাত্রে ঘুম থেকে উঠে মশারির চারদিকে গোল করে হেঁটে হেঁটে, মানে তাওয়াফ করে না যেভাবে, চতুর্দিকে ওইভাবে ঘুরছে। এক পর্যায়ে নাকি এই 2 জনের কাছে এসে তাদেরকে ডাকতে থাকে। ডাকার পর তাদেরকে নাকি বলতে থাকে, ওঠ বাইরে চল, তোদের সাথে মারামারি করব। এই কথা শুনে তারা 2 জনকে ভয় পেয়ে যায়। তারপর নাকি আবার উনি ওনার বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন। তো এই ঘটনা শোনার পর ওনাদের ওস্তাদজি সেই 2 বড় ভাই ক্যাপ্টেনকে বললেন যে ওই সময় একটা দুষ্টু জিন তার উপর আসর করেছিল, মূলত ওর শরীরটা ভর করেই তোমাদেরকে ভয় দেখিয়েছে। তো এটা জানার পর উনি পুরোই অবাক হয়ে যান যে কেন হঠাৎ করে এমনটা হলো। তবে ওস্তাদজি জানান এতে ভয়ের কোনো কারণ নাই, মূলত ওই 2টা ছেলেকে ভয় দেখানোর জন্যই ওই জিনটা এটা করেছিল, তোমার সাথে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সত্যি তাই হয়েছিল, ওনার সাথে আর কোনো সমস্যা হয়নি।
তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জুবায়ের ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম আব্দুর রহমান। তো এই আব্দুর রহমান ভাই উনি এই ঘটনাটি পেয়েছিলেন ওনার খুব কাছের বন্ধু যার নাম হচ্ছে রিফাত। ঘটনাটি ঘটেছিল সিরাজগঞ্জ জেলার ধানগড়া ইউনিয়নের গারোদাও গ্রামের শাহজাহান নানার সাথে। ঘটনাটির সময় স্বাধীনতার পূর্ববর্তী কোনো একটি সময় হবে বা এর আশেপাশের সময় হবে। তখন নানার কেবল বিয়ে হয়েছে। ওই সময় গারুদাও গ্রাম থেকে বেশ দূরে কালিদাসগাতি নামে একটা বড় বাজার লাগতো, যেটাকে গ্রামের ভাষায় সাপ্তাহিক হাট বলা হয়। হাটে যেতে হলে মাঝখানে ইছামতি নদী পার হয়ে যেতে হতো। তো ওই সময় কালিদাসগাতি হাটে নজরবন্দি খেলা দেখানো হতো। নজরবন্দি খেলাটা কি? নজরবন্দি খেলাটা হচ্ছে, এটা এমন একটা খেলা, কোনো একটা বক্সের মধ্যে মানুষকে ঢুকিয়ে দিয়ে পার্ট বাই পার্ট আলাদা করে ফেলা হতো। হাত আলাদা, পা আলাদা, মাথা আলাদা, বডির আর একটা অংশ হয়তো আর একদিকে নিয়ে গেছে। এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের ম্যাজিকগুলো বিভিন্ন সময় দেখেছি। এই ম্যাজিকের একটা সিক্রেটসও রয়েছে, একটা না অনেকগুলো সিক্রেটস রয়েছে। তার মধ্যে একটা কমন সিক্রেট হলো যে এই ধরনের পার্টগুলোর মধ্যে আর একজন মানুষ থাকে। যেই নির্দিষ্ট অংশ হাত বা পা আমরা আলাদা দেখি, তখন সে হাত বা পা ওইখানে নাড়ায় বা বের করে রাখে। এই খেলার আর একটা অদ্ভুত ব্যাপার হলো যে এই ধরনের নজরবন্দি খেলাতে এমন একটা জিনিসের উপরে শরীরটা রেখে আলাদা আলাদা করা হতো, সেখানে কোনো মানুষ ঢোকার আসলে সুযোগই থাকতো না। কোনো মানুষ যে ওইখানে বসে থাকতে পারে বা কোনোভাবে আটকে থাকতে পারে এমনটা মনে হতো না। সত্যিকার অর্থেই এইটা আসলেই কোনো ব্ল্যাক ম্যাজিক কিনা, এটাও একটা প্রশ্ন। এখন যেভাবে দেখা যায় বিভিন্ন সিক্রেটসগুলো আমরা রিভিল হতে দেখেছি, সেখানে দেখেছি যে এই জায়গাগুলোতে বিভিন্ন মানুষগুলো থাকে, কয়েকটা মানুষ থাকে যারা বিভিন্ন পার্ট বাই পার্টে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের একটা অভিনয় করে থাকেন। গ্রামীণ এই নজরবন্দি খেলাটা নাকি সম্পূর্ণ আলাদা ছিল। এখানে ভয়ঙ্কর কিছু মায়াজাল কাজ করে। তো যাই হোক, এরকম নজরবন্দি খেলা ওই হাটে বেশ জনপ্রিয় ছিল। এক এক সময় এক এক হাটে যেত, তো ওই সময় ওই নজরবন্দি খেলা হচ্ছিল। আর এই শাহজাহান নানা উনি মূলত এই নজরবন্দি খেলায় পরবর্তীতে ঢুকেছিলেন বলতে উনি হাটে গিয়েছিলেন, বাজারঘাট করেছিলেন, ওনার কিছু বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়, উনি বড় বড় দুটো ইলিশ মাছ কিনেছিলেন। তো যখন ওই সন্ধ্যার আগেও নজরবন্দি খেলা চলছিল, উনি তখন ওই নজরবন্দি খেলায় যোগদান করেছেন। তো এগুলোর কিন্তু বিভিন্ন শো হতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হতো, আবার আর একটা হতো, এক গ্রুপ দেখে চলে যেত, আর এক গ্রুপ আবার পরে আসতো। এই জন্য এই খেলাটা দীর্ঘ সময় ধরেই চলতে থাকতো। এরকম উনি দেখছেন কোনো একটা ঘোরের মধ্যে উনি চলে গেছেন। হঠাৎ করে উনি খেয়াল করেন যে বাজার ভর্তি মানুষজন ছিল, মনে হচ্ছে কেউই নাই, 1-2 জন লোক আছে, আশেপাশে কেউই নাই, ওনার বন্ধুবান্ধবও নাই, বাজার শেষ হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে। উনি কিভাবে এতটা সময় পার করলেন? এই নজরবন্দি খেলার লোকজনও নাই। মনে হচ্ছে উনি এমন একটা মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, উনি বুঝতেই পারেন নাই যে কীভাবে এতটা সময় পার হয়ে গেল। উনি দেখছেন হঠাৎ করে ভোজবাজির মতো মনে হচ্ছে সব কিছু মিলিয়ে গেল, উনি বাজারের মধ্যে দাঁড়িয়ে আছেন। এত লোক হঠাৎ করে কোথায় চলে গেল? উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, এমনটা কেন হলো। উনি এটা নিয়ে একটু মন খারাপ করেছিলেন যে ওনার বন্ধুবান্ধবরা অন্তত তাকে ডাকতে পারতো। উনি হয়তো একটা ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিলেন, তার বন্ধুবান্ধবরা তাকে ডাকবে না, কি আর করা, বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন বাজার নিয়ে। তো নানার বাড়িতে যেতে হলে মাঝখানে ইছামতি নদী পার হতে হবে। এখন কালিদাসগাতি বাজার থেকে নদীর ঘাটে যেতে হলে 2টা উপায় রয়েছে। যদি কেউ মেইন রাস্তা ধরে যেতে চায় তাহলে বেশ ঘুরে যেতে হবে, আর যদি আইল দিয়ে যাওয়া যায়, জমির আইলটাল এগুলো আছে, তাহলে সোজা নদীর ঘাটে চলে যাওয়া যাবে, বেশ শর্টকাটটাই আর কি, অল্প সময়ের মধ্যে। তো উনি
ওই আইল ধরে, মানে ধান ক্ষেতের আইল ধরে ঘাটের দিকে হাঁটা শুরু করেছেন। ওই সময় ধানের বড় মাঠের মাঝখানে বেশ বড় ডালপালাযুক্ত গাছ ছিল, মানে জায়গায় জায়গায় ডালপালাযুক্ত গাছ ছিল। কৃষকরা কিন্তু ওই গাছগুলো কাটতেন না, কারণ হচ্ছে ওনারা যখন খাওয়া দাওয়া করতেন দিনের নির্দিষ্ট সময়, তখন ওই গাছের নিচে খাওয়া দাওয়া করতেন, বিশ্রাম নিতেন। তাছাড়া তো রোদের মধ্যে বিশ্রাম নেওয়ার আর কোনো জায়গা নেই, এই জন্য গাছগুলো কিন্তু ওনারা রাখতেন। নানা যখন যাচ্ছিলেন তখন দেখলেন ওই রকম বড় একটা গাছের নিচে মনে হচ্ছে হারিকেন নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। নানা দেখে বেশ খুশি হলেন। উনি চিন্তা করলেন যে হয়তোবা ওনার কোনো বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করছে। উনি দ্রুত গাছটির কাছে গেলেন, গিয়ে দেখেন আরে কেউ নাই, হারিকেন নাই, আলো নাই, লোকও নাই। গাছের নিচে যাওয়ার সাথে সাথে গাছের উপর থেকে মনে হলো কে যেন ঝুরঝুরে মাটি, ছোট ছোট মাটির টুকরো আর কি, একদম ঝুরঝুরে মাটি তার মাথার উপর ফেলতে লাগলো। উনি উপর দিকে তাকালেন, তাকে কিছুই দেখলেন না। উনি তো গ্রামের মানুষ, ঠিকই বুঝে গেলেন যে বিষয়টা কি। উনি দ্রুত ওই গাছের কাছ থেকে সরে আবার ঘাটের দিকে হাঁটা শুরু করলেন। তো কিছুটা পথ এগিয়ে গিয়ে দেখলেন এরকম আর একটা গাছ আছে, ওই গাছের নিচে হারিকেন নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। নানা ভাবলেন ওইখানে হয়তো কোনো মানুষ আছে, তার পরিচিত কোনো ব্যক্তি ওখানে আছে। ওখানে যখন উনি গিয়েছেন দেখলেন যে আরে হারিকেন নাই, আলো নাই, মানুষও নাই, অথচ একটু আগেই উনি ওখানে মানুষ দেখেছেন। এবং দেখতে দেখতে ওই গাছের দিকে এগিয়ে আসেন, এখন নাই। যখন এই গাছের নিচে আসছেন তখন আবার সেই একই রকমভাবে ঝুরঝুরে মাটি ওনার গায়ের উপর ফেলছে। এইবার তো উনি বেশ ভয় পেয়ে গেছেন। উনি এবার দৌড় শুরু করেছেন ঘাটের দিকে। উনি ঘাটের কাছে পৌঁছেও যান। উনি গিয়ে দেখেন ঘাটে একটা নৌকা বাঁধা আছে, কিন্তু মাঝি নাই। ওনার বাজার ঘাটগুলো ওই নৌকার উপর উনি রাখলেন। দেখলেন যে নৌকায় বৈঠা নাই। অনেক সময় ওই মাঝিরা কি করতো, ওই বৈঠা হাতে নিয়েই চলে যেত, কারণ বৈঠা থাকলে অনেকে কি করে নৌকা চালিয়ে আর এক জায়গা নিয়ে চলে যায়। এই জন্য বৈঠাটা মাঝিরা হাতে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যেতেন, মানে কাছাকাছি কোথাও যেতে হলে। তো বৈঠা না থাকাটাই স্বাভাবিক ছিল, কিন্তু বৈঠা নাই, এখন রাত হয়ে গেছে, ওনার তো পার হতে হবে। কীভাবে যে পার হবেন নদী, উনি সেই চিন্তা করছেন। নানা তো বেশ চিন্তায় পড়ে গেছেন। তো নানা নৌকা থেকে নেমে আশেপাশে ডাল বা বৈঠার মতো কিছু একটা খুঁজতে লাগলেন, কিন্তু উনি কিছুই খুঁজে পেলেন না। হঠাৎ খেয়াল করলেন ওই নদীর মধ্যে হাঁটু পানি থেকে একটু সামনের দিকে কে যেন মাছ ধরছে। তো নানা চিন্তা করলেন যে আরে এই লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে। তো আমার পেছন থেকে বেশ কয়েকবার ডাক দিলেন, এই যে তুমি অমুকটা কি গো, মানে কেন একটা নাম বলছিলেন আর কি, কিন্তু কোনো উত্তর দেয় না। নানা ধীরে ধীরে পানিতে নামতে লাগলেন যে কে মাছ ধরে একটু দেখি। তো নানা যখন ওই লোকটার একটু কাছাকাছি চলে গেছেন তখন খেয়াল করলেন ওই লোকটা স্বাভাবিক থেকে বেশ দ্রুতই মাছ ধরছে, আর মাছ ধরে কোনো পাত্র বা খাল হইতে না রেখে সরাসরি কাঁচা খেয়ে ফেলছে। নানা এবার প্রচণ্ড ভয় পান। উনি বুঝে গেছেন যে এটা কি। উনি দ্রুত হাঁটু পানি থেকে উপরে উঠে পড়েন। এবার উনি ওখানে থাকতেও পারছেন না, আবার পেছনেও যেতে পারছেন না। পেছনে তো ওনার সাথে অনেক ঘটনা ঘটে গেছে। এখন এইখানে এই জিনিসটা কি করবেন, উনি নৌকায় উঠছেন। নৌকাতে যখন উনি উঠছেন, একদম নৌকার সামনে যেই অংশটা থাকে, চোখা অংশ, ওই জায়গাতে মানে নৌকার একদম মাথায় গিয়ে উনি উপর হয়ে শুয়ে পড়েছেন। শুয়ে পড়ে দুই হাতটা পানির মধ্যে দিয়েছেন, পানির মধ্যে দিয়ে দুই হাত সামনে পিছনে করছেন, সাঁতার কাটার মতো, মানে বৈঠা পাওয়ার মতো আর কি। এতে করে নৌকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো নৌকা যখন উনি উঠেছেন, নৌকাতে ধাক্কা দিয়ে উঠেছেন, যাতে করে নৌকার একটা স্পিড থাকে। ওই স্পিডের পর যখন উনি হাত এভাবে নাড়াচ্ছেন, তাতে করে নৌকা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। উনি যখন এটা করছিলেন মনে হচ্ছে এই বুঝি পানির নিচ থেকে এক হ্যাঁচকা টানে ওনাকে পানির নিচে নিয়ে যাবে। তবে আল্লাহর রহমতে এই ধরনের কোনো সমস্যা হয় নাই। উনি নদীর এই পাশে চলে আসেন। নদীটা খুব বেশি বড়ও ছিল না ওই সময়। তো উনি যখন নৌকাটা একটা পাশে রেখে উনি কী করেছেন, নৌকার যে দড়িটা ছিল, দড়িটা দিয়ে ওই পাশের কোনো একটা জায়গায় একটা ভারী মাটির টুকরো দিয়ে চাপ দিয়ে রেখেছেন, যাতে করে নৌকাটা সরে না যায়। এরপর উনি ওনার বাজার নিয়ে যখন ঢাল বেয়ে উপর দিকে উঠছেন, তখন দেখলেন একটা মানুষ, তার পরনে লুঙ্গি ছিল, খালি গা ছিল, সে একই রকমভাবে উপর দিকে উঠে আসছে, মানে তার সাথে সাথেই একটু দূরে উঠে আসছে। তো চাঁদের আলোতে মোটামুটি বোঝা যাচ্ছে। তো নানা আবার মানুষের সাথে গল্প করতে খুব ভালোবাসতেন। মানুষটা যখন এরকম উঠছে উপর দিকে, উনিও উঠে পড়ছেন। তো নানা তার সাথে গল্প করা শুরু করলেন যে জানেন ভাই, এই যে এতক্ষণ আস্তে আস্তে এই ঘটনা ঘটছে,
কতগুলা জিনিস দেখলাম, তারপর নৌকা নিয়ে এই যে এইভাবে আসলাম, তারপর দেখি আপনাকে। নানা খেয়াল করলেন যে মানুষটা একটা কথা বলে না, হা হু এরকম উত্তর দেয়। নানার হাতে কিন্তু বড় বড় দুটো ইলিশ মাছ ছিল। তো নানা এক হাতে ইলিশ মাছ ধরেছেন, যেই পাশটাতে মানে ধরেন যে ডান হাতে ইলিশ মাছ ধরেছেন, ওই লোকটা ডান পাশে দাঁড়ায়। তো নানা যখন আবার ডান হাত থেকে মাছটা বাম হাতে নেন, কারণ ইলিশ মাছের ওয়েট এক ধরনের, আবার তো অন্য বাজার ঘাটও আছে, তো সেগুলোর ওয়েটটা তো আবার বেশি। তো যখন ওই হাত একটু ব্যথা হয়ে যায়, ওই হাতটা চেঞ্জ করে, বাম হাতের জিনিস ডান হাতে নেয়, ডান হাতের জিনিস বাম হাতে নেয়। তো ইলিশ মাছটা যখন উনি পরিবর্তন করে, হাত চেঞ্জ করে, ওই লোকটাকে ঘুরে ওই ইলিশ মাছের পাশে যায়। নানা এটাও ফিল করছিলেন ইলিশ মাছটা মনে হচ্ছে মাঝে মাঝে কেঁপে উঠছে, মানে নড়ে উঠছে। ইলিশ মাছ তো আসলে আমরা জীবিত কিনতে পারি না, ইলিশ মাছ মৃত অবস্থাতেই আমরা পাই। ইলিশ মাছ যখন ধরা হয় কয়েক মিনিট জীবিত থাকে, এরপর তো ইলিশ মাছ মারা যায়। তাহলে মাছটা হঠাৎ করে কেঁপে কেন উঠছে? এবার হাত যে ভারী হয়ে ব্যথা হয়ে গেছে বিষয়টা এরকম না, যখনই মাছটা কেঁপে ওঠে উনি সাথে সাথে মাছটা আবার অন্য হাতে নেন। ওই লোকটাও আবার ওই মাছ যেই সাইডে রাখে বা যেই পাশে ধরে রেখেছে ওই সাইডে চলে যায়। আবার যখন মাছটা একটু কেঁপে ওঠে তখন আবার নানা অন্য হাতে নেন, ওই লোকটা আবার ঘুরে মাছের দিকে চলে যায়। এইবার নানা ওই লোকটাকে সন্দেহ শুরু করে, মনে মনে বেশ ভয়ও পেতে শুরু করে, কারণ মাছটা কেন কেঁপে উঠছে, আর ওই লোকটাও কেন শুধু মাছের ওই পাশেই যায়। এভাবে হাঁটতে হাঁটতে উনি গ্রামের স্কুলের কাছে চলে আসেন। এই স্কুলের কাছে ডান আর বাম দিকে দুটি রাস্তা চলে গেছে। তো নানার বাড়ি হচ্ছে ডান দিকের রাস্তায়। উনি ডান দিকের রাস্তায় ঘুরে যাবেন, তখন নাকি ওই লোকটা বেশ মোটা কর্কশ গলায় বলে ওঠে, এবারের মতো বেঁচে গেলি রে, তোর মা ছোটবেলায় লাউয়ের পাতা বিলি করত, এই কারণে বিশেষ একটা প্রতিরক্ষা বলয় তোর চারদিকে আছে। এটা আমি বুঝতে পারছি যে কেন আমি তোর ক্ষতি করতে পারতেছি না। পরে বুঝতে পারলাম তোর মায়ের এই উদার মন মানসিকতার কারণে কোনো একটা সময় এই ঘটনাটা ঘটেছিল যে তোর চতুর্দিকে একটা প্রতিরক্ষা বলয় হয়ে গেছে। তবে কেন হয়েছে এটার ব্যাখ্যা তোকে দিতে পারবো না, তবে এতটুকু জেনে রাখিস, এই কারণেই আজকে আমি তোর ক্ষতি করতে পারলাম না। এই বলে নাকি ওই লোকটা বাম দিকের রাস্তায় ঘুরে চলে যায়। এখন লাউয়ের পাতা বিলি করতে যে উনি এটা করেছিলেন, এটা আসলে ব্যাপারটা কি, এটা এই শাহজাহান নানা তার মায়ের কাছে জিজ্ঞেস করেছিলেন। তো তার মা বলেছিলেন যে উনি লাউ গাছ লাগাতেন বিভিন্ন সময়, এটা তার ভালো লাগতো। তারপর এই লাউয়ের পাতা অনেকেই নিয়ে যেতেন রান্না করার জন্য, তারপরে বড়া বানানোর জন্য, তারপর তরকারিতে দেওয়ার জন্য লাউ নিয়ে যেতেন। উনি এটা এমনিতে দিয়ে দিতেন, ওনার কাছে এসে যদি কেউ চাইতো উনি দিয়ে দিতেন। এটা নিয়ে উনি খুব উদার ছিলেন বিভিন্ন সময়, এমনকি রাতের বেলাতেও নাকি লোকজন এসে নিয়ে গেছে। উনি কখনো নিষেধ করতেন না। হতে পারে এই ধরনের কোনো একটা কাজের কারণে কোনো একটা ব্যাপার হয়েছিল। এটা আসলে কেন হয়েছিল, কীভাবে হয়েছিল, এটা ওনার মা ওইভাবে বলতে পারেন নাই। এটাই ছিল একটা কারণ। তো যখন ওই যে ওই লোকটা রাস্তায় ঘুরে চলে যায়, উনি তো বেশ ভয় পেয়ে গেছেন, দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। তো বাড়ির ঠিক সামনেই গাব গাছের আড়া রয়েছে। আড়া বলতে খুব ঘন, যেখানে আসলে এমন ডালপালা থাকে যে সূর্যের আলো ঠিকঠাক মতো পৌঁছায় না, সূর্যের আলো একটু একটু করে জায়গায় জায়গায় পৌঁছায় আর কি। তো চাঁদের আলোতে গাব গাছের আড়ার পাতাগুলো হালকা হালকা দেখা যাচ্ছিল। উনি দূর থেকে দেখলেন যে পাতার ফাঁকা দিয়ে জোড়া জোড়া লাল টকটকে চোখ ওনার দিকে তাকিয়ে আছে, অনেকগুলো চোখ। এখন উনি কি করবেন, ওনার তো বাড়িতে যেতে হবে। আড়া পার হলে ওনার বাড়ি। উনি মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে দৌড় শুরু করলেন। যখন আড়ার মধ্যে উনি প্রবেশ করেছেন, উনি দেখলেন বট গাছের সুরের মতো, মানে শেকড়ের মতো পড়ে থাকে না, ঝুলে থাকে বট গাছের যে শেকড়গুলো, মনে হচ্ছে এই আড়া ভর্তি এইরকম অসংখ্য শেকড় বট গাছের শেকড়ের মতো মাটি পর্যন্ত ঝুলে আছে। উনি এগুলো হাত দিয়ে সরিয়ে সরিয়ে দৌড়াচ্ছিলেন। তবে ওনার কাছে মনে হচ্ছিল এগুলো আসলে বট গাছের শেকড়ের মতো কিছু না, মনে হচ্ছে এগুলো চুলের মুঠো যদি আমরা ধরি হাতে এক ধরনের অনুভূতি হয় না, মনে হচ্ছিল এগুলো আসলে চুল। তো আড়া পার হলেই তো ওনার বাড়ি। তো আড়া পার হলে ওনার বাড়ির আগে আর একটা ঘর পড়ে, এটা ওনার চাচার বাড়ি, পরেরটা হলো ওনাদের বাড়ি। তো উনি চাচার বাড়ির টিনের গেটের উপর ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে যান। তো ধপাস করে পড়ার পর যে শব্দটা হয়েছে, তো ওনার চাচা চাচি বের হয়ে আসেন যে কে রে এরকম শব্দ হইলো,
এসে দেখেন যে এই যে নানা অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে নানাকে ওনারা উঠিয়ে বাড়িতে নিয়ে যান, জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। পরের দিন সকালে ওনার জ্ঞান ফেরে। যখন ওনার জ্ঞান ফেরে তখন ওনার শরীরে বেশ জ্বর। উনি রাতের ঘটনা সবাইকে খুলে বলেন। গ্রামের নিয়ম অনুযায়ী ওই দা বটি পুড়িয়ে পানি খাওয়ানো, তারপর যে কবিরাজি চিকিৎসাগুলো সেগুলো নানাকে করা হয়। আল্লাহর রহমতে নানা সুস্থও হয়ে যান। এর কয়েকদিন পরে নানার সাথে আরেকটা ঘটনা ঘটে। নানা সেই পূর্বের মতো হাটে গিয়েছিলেন, সেটা ছিল রতনকান্দি হাট। তো হাট করে ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেছে, রাত হয়ে গেছে। উনি যখন কুড়ালিয়া গ্রাম পার হয়ে চিলগাছা গ্রাম পার হচ্ছিলেন তখন দেখেন রাস্তার মধ্যে বিশাল বড়, হাতির থেকেও বড় একটা মহিষ শুয়ে আছে। তো নানা তো এটা দেখেই বুঝতে পারছেন যে এটা কি। উনি আর ওই রাস্তা দিয়ে বাড়িতে ফেরেন নাই, উনি অন্য রাস্তা দিয়ে ঘুরে বাসায় আসছিলেন। 2004 সালে নানা মৃত্যুবরণ করেছেন স্বাভাবিকভাবেই। তো নানার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে রাকিব সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে শিহাব। ওনার বাসা রাজশাহী জেলার মোহনপুর থানার সইপাড়া গ্রামে। তো ওনার এক প্রতিবেশী নানার মুখ থেকে এই ঘটনাটি উনি শুনেছিলেন। তো ওনার নাম, মানে ওই নানার নাম হচ্ছে সামান আলী। ওনার বর্তমান বয়স 70-এর উপরে হবে। ঘটনাটা অনেক আগের, সালটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তো চলুন সরাসরি ঘটনায় চলে যাই। তো যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে মেকু। ওনাকে সবাই মেকু ভাই বলে ডাকতেন। সময়টা ছিল বর্ষাকাল। পরিবারের কাজের পাশাপাশি মাছ ধরার কিন্তু তার মারাত্মক নেশা ছিল। তো এখানে একটা ফসলের ক্ষেত ছিল, মানে যেখানে ওনার বাড়ি আর কি, যেটাকে অনেক সময় আমরা বিল বলে থাকি। ওই বিলের নামটা ছিল হচ্ছে জোকার বিল। ওই সময় ওই বিলের এক পাশে একটা পুকুর ছিল। যখন শুকনো থাকতো তখন পুকুরটা দেখা যেত আর কি। তো বিল যখন পরিপূর্ণ হয়ে যেত পানিতে তখন আর পুকুর টুকুর বোঝা যেত না। ওই সময়ে অনেকেই মাছ ধরতে নামতো, অনেক মাছ পাওয়া যেত, বিশেষ করে কই মাছটা পাওয়া যেত। কই মাছ ধরার একটা নাকি গ্রামীণ পদ্ধতি রয়েছে। একটা জায়গায় গর্ত করতে হয়, কিভাবে যেন গর্ত করে আর কি। তো এই মেকো ভাই বুদ্ধি করে ওই কই মাছ ধরার জন্য একটা গর্ত করেছিলেন। কই মাছ অনেক সময় কিন্তু উপর দিকে উঠে আসে। তো ওই পদ্ধতিটা অ্যাপ্ললে নাকি কই মাছগুলো কিভাবে ওই ধরনের গর্তে চলে আসে। ওটা হাঁটু পর্যন্ত গর্ত করতে হয়। তো এইভাবে বেশ কই মাছ নাকি পাওয়া যায়। এটাকে কই গাড়া বলে বা কই গড়া বলে লোকের মুখে আর কি শোনা যায়, মানে লোকাল তো বিভিন্ন ধরনের শব্দ ওনারা ইউজ করেন আর কি, হয়তো বা এটার অন্য কোনো নাম থাকতে পারে। তো উনি এরকম গর্ত করেছেন বা গাড়া করেছেন। পরদিন ফজর নামাজ পড়ে এসে দেখে যে মোটামুটি বেশ ভালোই কই মাছ ওখানে এসেছে, আরও কিছু মাছও আসছে আর কি, বা ধরা পড়েছে। পরদিন উনি আবার মাছ তুলতে গেছেন, দেখি এবার কতটুকু মাছ এসেছে। তো মাছগুলো কিন্তু ওই মানে ঢুকতে পারবে আর বেরোতে পারবে না, এমন একটা সিস্টেমে করা হয়। উনি এবার এসে দেখেন অদ্ভুত একটা ব্যাপার, একটা মাছও নাই, কিন্তু মাছের কাঁটা পড়ে আছে। উনি চিন্তা করেছেন যে শেয়াল কিন্তু অনেক সময় আসে, শেয়াল এসে মাছ খায়, হয়তো বা শেয়ালই খেয়েছে, তাই বলে সব মাছ খাবে, একটা মাছও থাকবে না, দেখ হইতেই পারে একাধিক শেয়াল হয়তো বা আসছে। উনি মন খারাপ করে চলে যান। পরের দিন ভোরবেলা এসে একই দৃশ্য দেখেন। এরকম পর 3 দিন গিয়ে দেখেন কোনো মাছই নেই, সেখানে শুধু কাটা পড়ে আছে। এটা দেখে তো ওনার অনেক রাগ হয়। তো মিকু ভাই চিন্তা করেন যে আরে এই প্রত্যেকটা দিন মাছ খেয়ে নিচ্ছে, এটাকে তো ধরতেই হবে। মিকু ভাই ভাবেন যে আমি এবার পাহারা দিব, কে এসে মাছ খায় প্রত্যেকটা দিন। তো যে কথা সেই কাজ, পরের রাত্রে হাতে একটা লাঠি নিয়ে মধ্যরাতে এসে বসে আছেন যে দেখি কে আসে রে, কার এত বড় সাহস যে মাছ খেয়ে যায়। তো রাতটা
হালকা চাঁদনি রাত ছিল, মানে একদম যে চাঁদের আলোয় চতুর্দিকে একদম পরিষ্কার বিষয়টা এরকম না, হালকা চাঁদনি রাত। তো ওই মেকু ভাই একটা গাছের নিচে বসে আছেন আর অপেক্ষা করছেন কে ওই কইগাড়া থেকে মাছ ধরতে আসে। তো উনি ওই কইগাড়া থেকে কিছুটা দূরে বসে আছেন। তো এভাবে অনেকক্ষণ বসে থাকেন, মশার কামড় খাচ্ছেন, কিন্তু কোনো কিছুর দেখা তো ওনার মিলছে না, কিছু দেখতে পাচ্ছেন না। অনেকক্ষণ ধরে মশার কামড় খেতে খেতে ওনার তো অবস্থা খারাপ, খুব বিরক্ত হয়ে গেছেন। চিন্তা করছে ধূর চলে যাই, মনে হয় শিয়াল টিয়ালি হবে, আমার উপস্থিতি বুঝে গেছে, এখন আর আসবে না। তো এই চিন্তা করে উনি চলে যাবেন, হঠাৎ করে উনি দেখেন একটা চিকন লিকলিকে অবয়ব। এটা দূর থেকে দেখে তো কালোই মনে হচ্ছে, কারণ চাঁদের আলোতে বা হালকা চাঁদের আলোতে কোনো ফর্সা মানুষ তো কালোই দেখা যাবে, এটা যে আসলে কালো নাকি, তবে উনি কালোই দেখছিলেন। তো এরকম একটা চিকন লিকলিকে অবয়ব হেঁটে আসছে। তবে এটাকে দেখে উনি অস্বাভাবিক কিছু মনে করেন না, কারণ ওই রকম চিকন বা ওই রকম উচ্চতার লোকজন ওনাদের গ্রামে বেশ কয়েকজন ছিল। উনি চিন্তা করছেন যে দাঁড়া, আয় একটু কাছে আয়, তারপর দেখতেছি। ওই অবয়বটা এসে করে কি, ওই যে কই গাড়া যেটা মানে যে গর্তটা করেছে ওইখানে গেছে। উনিও আস্তে আস্তে মানে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে, হাতে তো লাঠি একটা ছিল, বাঁশের লাঠি, পেছন থেকে সজোরে কোমরে বসিয়ে দেয় এক বাড়ি, একদম কোমর বরাবর। এক বাড়ি খেয়ে ওই অবয়বটা মাটিতে পড়ে যায়, মাটির থেকে উঠে চিৎকার করতে করতে পালিয়ে যেতে থাকে আর বলতে থাকে, আমার মাজাটা ভাঙ্গা দিলু রে মেকু ভাই, আমার মাজাটা ভাঙ্গা দিলু। এইভাবে বলছে যে মেকু ভাই আমার মাজাটা ভাঙ্গা দিলু। তো এরকম করতে করতে দৌড়ে সোজা চলে যায়। তো দৌড়টা এরকম দিয়েছে মনে হচ্ছে সে দৌড়াচ্ছে না, কিন্তু খুব দ্রুত মিলিয়ে গেল দূরে, মনে হচ্ছে দুই হাত মাটির উপর দিয়ে সে ভেসে চলে গেল, এরকমটা মনে হলো। তো মেকু ভাই কিন্তু এইটাকে স্বাভাবিকভাবেই মনে করেছেন। উনি চিন্তা করছেন ভালো হয়েছে এই চোরটাকে আচ্ছা করে একটা শাস্তি দেয়া গেছে, দেখবো পরদিন কোন চিকন লিকলিকে লোকটা কোমর ব্যথায় ঠিক মতো হাঁটতে পারতেছে না, ওইটারই যায় ধরবো। কিন্তু ওই যে বলল যে মেকু ভাই আমার মাজাটা ভাঙ্গা দিল রে, এই কণ্ঠটা তার আসলে পরিচিত ছিল না, কেমন যেন কর্কশ টাইপের কণ্ঠ ছিল। এরকম গ্রামে এরকম চিকন লিকলিকে লোক যাদেরকে উনি চিনতেন, তাদের কারো কণ্ঠের সাথে এটা মিলছে না, উনি আসলে মেলাতে পারেন নাই। যাই হোক, উনি চিন্তা করছেন যে হইতে পারে অন্য গ্রামের কেউ আমাকে চেনে। আর মেকু ভাই কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন, উনি টুকিটাকি কবিরাজি করতেন, তবে এইটা যে অস্বাভাবিক কিছু এটা উনি ওই সময় বুঝতে পারেন নাই। ওই রাত্রে অবশ্য বেশ কয়েকটা মাছ পড়েছিল, উনি সেই মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসেন। তো পরদিন মোটামুটি 11টা-12টার দিকে উনি হাটে যাচ্ছেন, কোন একটা কাজ ছিল বলতে উনি সবজির ক্ষেত করেছিলেন, কিছু সবজি নিয়ে বাজারে যাচ্ছিলেন বিক্রি করার জন্য। তো এগুলো নিয়ে যাচ্ছেন। তো বাজারগুলো ওই সময় বেশ দূরে দূরেই ছিল, 1 গ্রাম পার হয়েছে, আরও অনেকটা পথ বাকি। তো উনি দেখতে পান অনেক মানুষ একত্রে বসে কিছু কথা বলছে। ওদিকে মেকু ভাই ওদিক দিয়ে যাচ্ছেন, জিজ্ঞেস করেন যে এই কী হয়েছে। তো এক লোক আবার বলতে থাকে যে তুমি আসছো, শোনো ঘটনা, তোমাকে তো পাইছি ভালো হয়েছে, নাহলে তোমার কাছে যাইতাম ঘটনা কি এটা বোঝার জন্য। তো মেকু ভাই বলছে কেন, কী হয়েছে? তো বলতেছে যে কাল সন্ধ্যা থেকে এক মেয়ে খাবার কিছু খায় নাই আমাদের এই গ্রামেরই, সে শুধু একই কথা বলে যে মেকু ভাই মাজাটা ভাঙ্গা দিলু রে, মেকু ভাই মাজাটা ভাঙ্গা দিলু। মানে মূলত ব্যাপারটা হয়েছে কি, যে সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় সে পুকুরে গিয়েছিল পানি নিয়ে আসার জন্য, কারণ রাতের বেলা পানি লাগতে পারে, এই জন্য সে কলসিতে পানি আনতে গিয়েছিল। সে আসার পর থেকে ওই কথা বলতেছে। এখন এই ব্যাপারটা আসলে রাতের বেলা হয়েছিল, মানে ভোর রাতের দিকে। এখানে সম্ভবত এরকমটা যে ওই একদিন পরে মানে একদিন পরের ঘটনা আর কি, একদম পরের দিন না, তার পরের দিন, যেহেতু ওই দিন সন্ধ্যার পরে, মানে পরের দিন সন্ধ্যার পরে ঘটনা ঘটছিল, তাহলে বোঝা যায় একদিন পরের ঘটনা। তো যাই হোক, ওই মেয়েটা নাকি এরপর থেকে এটা বলছে যে মেকু ভাই মাজাটা ভাঙ্গা দিলু রে। এখন মেকু ভাইকে তো ওই মেয়ে চেনে না, তাহলে কেন সেটা বলছে আর অস্বাভাবিক আচরণ করছে? তখন মেকু ভাই বলেন যে কোন বাড়ি আমারে বলেন তো, আমি একটু যাই। তো মেকু ভাই তো ঝাড়ফুঁক জানতেন। তখন ওই লোক বলে যে ওই যাও, ওই সামনে যায় বলো আকবর ভাইয়ের বাড়ি কোনটা, দেখাই দিবে। তো মেকু ভাই ওই সবজি সাথে ছিল ওগুলো নিয়েই
শুনতে শুনতে ওই আকবর ভাইয়ের বাড়িতে চলে আসেন। তো ওই সময় উনি আসছেন, এসে বলে ওই আকবর ভাই আবার মেকু ভাইকে চিনতেন, কয় মেকু মিয়া আমার মেয়েগুলো বলতেছে কেন যে মেকু ভাই মাজাটা ভাঙা দিল রে। তখন মেকু ভাই বলতেছেন যে আমি বুঝতে পারছি যে ঘটনাটা কী হয়েছে, আমি আপনার মেয়ের সমস্যার সমাধান করতে পারবো। আসলে ওই লোকটা খুব রেগে ছিল, মেকু ভাইকে দেখে রেগে গেছে যে তার মেয়ে কেন এই কথা বলতেছে। নিশ্চয়ই মেকু মিয়া রাতের বেলা বা সন্ধ্যার সময় ওই সময় লাঠি দিয়ে তার মেয়েকে আঘাত করেছে। আসলে উনি তো বুঝতে পারেন নাই যে কেন এই মেকু মিয়ার নাম বলতেছে, যে মেকু ভাই মাজাটা ভাঙা দিল রে। তখন মেকু ভাই বলেন যে আমি আপনার মেয়ের সমস্যা ঠিক করতে পারবো ইনশাল্লাহ। তখন ওই লোকটা শুনে একটু শান্ত হয়, খুশিও হয়। তখন আবার মেকু ভাই বলতে থাকে যে আমার তো সবজি বিক্রি করতে হবে, আমি সবজি বিক্রি করে ফেরত আসার সময় আপনার মেয়ের চিকিৎসা করবো ইনশাল্লাহ। ওই লোকটা বলে যে মেকু ভাই আপনার সবজি বিক্রি করতে হবে না, আপনার সব সবজি আমি কিনে নিচ্ছি, দ্বিগুণ দামে কিনে নিচ্ছি, আপনার আজকে বাজারে যাওয়ার দরকার নেই। তখন মেকু ভাই আর বাজারে যান না, ওই মেয়ের চিকিৎসা শুরু করেন। এখন মেকু ভাই ওই মেয়ের চিকিৎসা শুরু করেন। চিকিৎসা মোটামুটি মানে ঝাড়ফুঁক করেছেন। তখন ওই জিনটা ওই মেয়ের ভিতরেই ছিল, এসে বলতেছে মেকু তুই আমার কোমরে আঘাত করছিস, যাই হোক ওখান থেকে চলে আসছি। সন্ধ্যার সময় আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, এই মেয়েটাকে দেখি, তখন ওর উপর আসর করছি। কোমরে তো এখনও আমার ব্যথা, তাই আমি বলতেছি যে মেকু ভাই আমার মাজাটা ভাঙা দিল রে, তোরে তো আমি পাইছি রে, তুই আমার মাজায় আঘাত করছিস। মেকু ভাই কিন্তু এই বিষয় নিয়ে খুব একটা কথা বাড়াতে চান নাই। উনি চিন্তা করলেন যে দ্রুত এই মেয়েটাকে সুস্থ করার দরকার, মেয়েটার শরীর থেকে এইটার ছায়া কাটানোর দরকার। তখন বলেন যে তুই মাছ চুরি করতে গেছিলি, আমি ভুল করে মারছি, ঘটনাটা এখানেই শেষ দে, নাহলে কিন্তু পরে আরও ঝামেলা হবে। আর তুই এই মেয়েটাকে ধরছিস, ছেড়ে দে, তোকে কি দিতে হবে বল, ভালোই ভালোই তাড়াতাড়ি এই মেয়েটাকে ছেড়ে দে। তখন ওই জিনটা বলে যে ঠিক আছে, আমারে কিছু দিয়ে দে, আমি চলে যাব। তো এরকম কিছু দেয়া হয় আর কি, কী দেয়া হয়েছে এটা আসলে জানা যায় না, কিছু একটা দেয়া হয়েছিল। এরপর নাকি মেয়েটা সেন্সলেস হয়ে যায়, কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে একদম স্বাভাবিক। তো মেকু ভাই কিছু নিয়মকানুন মেনে চলতে বলেন ওই মেয়েটাকে, তা না হলে ওই জিনটা আবার ফেরত আসতে পারে। তো এটাই ছিল ঘটনা। তো এই ঘটনার মধ্যে একটা বিষয়, সেটা হচ্ছে যে মেকু ভাই যে ওই লাঠিটা দিয়ে ওই অবয়বটা শরীরে আঘাত করেছিলেন, তারপর যে বলছে যে মেকু ভাই মাজাটা ভাঙা দিল রে, এটা আসলে আমার কাছে বেশ অদ্ভুতই লেগেছে। এরকম জিনেরা যে বিলাপ করছে আঘাত খেয়ে, এরকম খুব একটা শোনা যায় না আর কি। তো এই ঘটনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারে রাজশাহী স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে রাজশাহী স্পেশাল এপিসোডের 8ম ঘটনাটি, যেটি এখন আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আশিক। ওনার বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার বায়া ভোলাবাড়ি এলাকায়। ঘটনাটি বায়া ভোলাবাড়ি এলাকাতেই ঘটেছিল। ঘটনাটি ওনার কাকিকে কেন্দ্র করে ঘটে, ওনার ছোট দাদির সাথে। ছোট দাদি বলার কারণ হচ্ছে ওনার দাদু 2টি বিয়ে করেছিলেন। ঘটনার আসলে মূল অংশটাই উনি আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2014 কি 15 সালের দিকে, এক্সাক্ট সালটা ওনার মনে নাই, এটাই জানিয়েছেন। তবে সময়টা শীতকাল ছিল, এতটুকু ওনার মনে আছে। ওনাদের বাসাটা রাজশাহী শহর বা সিটি, যেটাই বলি না কেন, তো বাসা থেকে শহরটা খুব বেশি দূরে না, মাত্র 2 কিলোমিটার। একদম শহরও না আবার গ্রামও না, এমন জায়গায় ওনাদের বাড়ি। ওনাদের বাসা থেকে খুব সহজেই শহরে আসা যাওয়া করা যায়। ওনার কাকি পরিবারের সবার ছোট বউ, তো ওনার কাকি আগে থেকেই অনেক কিছুর অস্তিত্ব দেখতে ও বুঝতে পারতেন। ওনাদের বাসার সামনেই ছিল একটা তাল গাছ, যে তাল গাছতলায় কাকি দিনের বেলাতেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাণী দেখতেন। কখনো কোনো বন্য প্রাণীও দেখতেন, কখনো কখনো গৃহপালিত প্রাণীও দেখতেন। শুধু কাকিই দেখতেন, অন্য কেউ দেখতেন না। কাকি সবসময় বলতেন, ওই দেখ তাল গাছতলায় একটা ভেড়া দাঁড়িয়ে আছে। তো ওনারা
এইরকম কথা বিভিন্ন শুনতেন, কখনো ভেড়া, কখনো ছাগল, কখনো গরু, কখনো মহিষ, তারপর অনেক বন্য প্রাণী, এগুলোও দেখতেন। তো অন্যরা তো আসলে দেখতেন না, ওনারা ভয় না পেয়ে হেসে উড়িয়ে দিতেন, ভাবতেন যে কাকি নিশ্চয়ই ওনাদেরকে ভয় দেখানোর জন্য এসব বলছেন। আসলে কাকি সত্যি সত্যি দেখতেন। ওনারা কেউ সিরিয়াসলি এটা নিতেন না, এমনকি কাকাও নাকি নিতেন না। এমন ঘটনা প্রায় সময় ঘটে। এমন একদিন ঘটে ভয়ঙ্কর ঘটনা। ওনাদের বাসাটা মেইন রাস্তা থেকে একটা লোকাল রাস্তা নেমে গেছে, সেই রাস্তার ধারেই। বাসার পেছনে ঈদগাহ, আর ঈদগাহের রাস্তার সাথে লাগোয়া ওনাদের বাসা। এই পথ দিয়ে প্রায় সময় বিভিন্নভাবে মারা যাওয়া লাশগুলো ঈদগাহে জানাজা পড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। ঈদগাহে জানাজাও পড়ানো হয়, বিশেষ করে যদি বড় আকারে জানাজা হয় তখন ওইখানে নিয়ে আসা হয়। এলাকার অনেক লোক সেখানে আসেন আর কি। তো অনেকে তো বিভিন্নভাবে মারা যান, কেউ বিভিন্ন রোগে ভুগে মারা যান, অ্যাক্সিডেন্টে মারা যান, অনেকে আত্মহত্যাও করে। তো এভাবে তো বিভিন্ন ধরনের কারণে মৃত্যুতে যেই লাশগুলো ওখানে আনা হতো, সেই জানাজাগুলো ওখানে করা হতো। তো ঈদগাহটাও আসলে বেশ ভয়ঙ্কর একটা জায়গাই বলতে হবে। একা একা দিনের বেলাতেও নাকি ওখানে গেলে গা ছমছম করে। ঈদগাহে ছিল ছোট বড় মাঝারি সাইজের আম গাছ। আসলে একা একা লোকজন তেমন একটা যায় না ওদিকটাতে। সন্ধ্যা ও রাতের বেলাতে কেউ তো ওদিকে যেতই না। দিনের বেলাতে অনেক সময় নাকি মানুষ দেখতো সাপ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সাপ দেখে কেউ যদি এদিক ওদিক তাকাতো, আবার সামনের দিকে তাকালে সেই সাপটার দেখতো না। এমন একদিনের ঘটনা। তো রাতের খাবারের পরেই সবাই ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। তো 2014-15 সালের দিকে ওই সময় ওনারা মোটামুটি 9টা-10টার মধ্যে শুয়ে পড়তেন। তো এমন একদিনের ঘটনা, কাকি কাকাকে বলে ওঠে যে এই কিছু শুনতে পাচ্ছ? তখন কিন্তু রাত 10টার মতো বাজে বা কাছাকাছি বাজে, এরকম আর কি হবে আর কি। তখন কাকা বলে কি শুনবো? তখন কাকি বলে আমাদের জানালার পাশ দিয়ে এক পাওয়ালাকে হেঁটে যেন যাচ্ছে। কাকা তো এই সমস্ত জিনিস শুনতে শুনতে অবশ্যই যে বলে যে ওই তাল গাছের নিচে ভেড়া, ছাগল এইসব জিনিস দাঁড়িয়ে আছে, ওনারা তো দেখেন না। তো উনি এই বিষয়টা একদমই সিরিয়াসলি নেন নাই। পরের দিন আবারও ঠিক একই সময় সেম ঘটনা ঘটে। কাকাকে আবারও বলা হয় যে এই শোনো, এক পাওয়ালা কে যেন হেঁটে যাচ্ছে ওই দিক দিয়ে। কাকা এবারও পাত্তা দেয় না। তৃতীয় রাতেও যখন কাকি একই রকমভাবে কাকাকে বলে এই শুনতে পাচ্ছ? শোনো শোনো, এক পাওয়ালা কেউ যেন হেঁটে যাচ্ছে। কাকা এবারে একটু বিরক্ত হয়েই জানালার পাশে কান লাগিয়ে শোনার চেষ্টা করেন আসলেই কি কিছু যাচ্ছে না কি বলে আমার বউ প্রতিদিন রাতের বেলা। কাকা এবার ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব বুঝতে পারেন। রাত হয়ে গেছিল তো কাকা বাইরে গিয়ে একটা দেখার চেষ্টা করেন এই জিনিসটা কি, কিসের শব্দ। উনি আর কিছু বলেন নাই ওনার স্ত্রীকে। এমনিতে তো সবসময় বলে, তারপর যদি উনি বলেন যে হ্যাঁ আমিও শুনছি, তাহলে তো আরও ঝামেলা বেড়ে যাবে আর কি। তো উনি কিছু বলেন না, শুয়ে পড়েন। অন্য দিন যেন বলেন আরে ধুর তুমি একাই শোনো, কী সব উল্টাপাল্টা শোনো। এবার কিছু বলেন নাই, উনি চুপচাপ শুয়ে পড়েন। তো এবার আসি দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। ওই রাত্রেই দাদির সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওনাদের বাসার পেছনের বাসার এক প্রতিবেশী, তো ওই প্রতিবেশী কাকির মা অসুস্থ হয়ে পড়েন। তার মায়ের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটা গ্রামে। তো রাত হয়ে যাওয়ার কারণে তারা কোনো বাস, ট্রেন বা অন্য কোনো যানবাহন আসলে পান নাই যে চলে যাবেন ওই দিকটাতে। তো যানবাহন না পাওয়ার কারণে ওনারা আবার বাসায় ফেরত আসছেন। ওনারা চিন্তা করেছিলেন ভালো কোনো জায়গায় একটা ট্রিটমেন্ট করানো যায় কি না। তো এত রাত্রে কোনো যানবাহন নাই, কি করবেন বুঝতে পারছিলেন না। বাসায় ফেরত আসছেন, চিন্তা করছেন যে রাত্রেবেলাটা কোনো মতে ওনারা ট্রিটমেন্ট করবেন, প্রাথমিক ট্রিটমেন্ট ওনারা যেটা জানেন, সকাল হলে দেখা যাবে। তো বাসায় নিয়ে আসার পর আসলে ওই কাকির মা এতটাই বেশি অসুস্থ হয়ে যান যে আর বেশি সময় ওনারা পান নাই সেবা শুশ্রূষা করার, মারা যান তিনি। তো কান্নাকাটি করছেন, আসলে কাছাকাছি বাসা তো কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে দাদি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়েছেন। তো উনি গিয়েছেনও। তো যাওয়ার পর উনি যখন আবার পরে ফেরত আসছেন,
তখন পরিবারের লোকজন দেখেন যে হঠাৎ করে দাদির মুখ বাঁকা হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, দাদি আর কথা বলতে পারছে না, কথার মধ্যে জড়তা চলে আসছে। এটা দেখে তো কান্নাকাটি আরও বেড়ে গেছে বাসায়, যে আরে এ কী হইল। প্রথম দিকে দাদির অস্বাভাবিকতায় কেউ কেউ কান্নাকাটি করছে, পরে যখন হঠাৎ করে এরকম মুখ বাঁকা, তারপর চোখ বড় বড় হয়ে যাচ্ছে, এতে তো কান্নাকাটি আরও বেড়ে গেছে। তো আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, তো উনিও তো তখন বাসায় ছিলেন, আশিক ভাই। কান্নাকাটিতে ওনার ঘুম ভেঙে যায়। শীতের রাত হয়, সবাই তো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তো কান্নাকাটির শব্দ শুনে, যেহেতু নিজের বাসায় কান্নাকাটি, লাফ দিয়ে উঠে গেছেন। আর অনেকেই আবার ঘুমাচ্ছিলেন, গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন আসলে সবাই ওঠে নাই। তো উনি তো দাদির কাছে গেছেন, একটু পরে ছোটো কাকা আসে, সবাই মিলে ধরাধরি করে আসলে তাকে একটা জায়গায় শুইয়ে দেওয়া হয়। আসলে কি হয়েছে বিষয়টা তো দেখতে হবে। দাদির ওই অবস্থা দেখে সবাই এখন কান্নাকাটি শুরু করছেন। কিছুক্ষণ পর ফজরে আজান দেয়, এরপর দাদি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে, তবে পুরোপুরি স্বাভাবিক হয় না। সকালে এক প্রতিবেশী দাদুকে ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। প্রতিবেশী ওই দাদু সাধারণত ঝাড়ফুঁকের কাজগুলোই করে থাকেন। তো যাই হোক, এরপরে দাদি একটু স্বাভাবিক হয়েছেন। দাদির এই ঘটনা আসলে কেন হয়েছিল এটা বোঝা যায় না, তবে দাদি নাকি ওই বাড়িতে যাওয়ার সময় অস্বাভাবিক কোনো কিছু টের পেয়েছিলেন, এমনকি ওই বাড়িতে যাওয়ার পরও অস্বাভাবিক কোনো কিছু টের পেয়েছিলেন, জাস্ট এতটুকুই। তো এই ঘটনার কয়েকদিন পরে ওনাদের বাড়ির পেছনে আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা ছেলে আছে, সে খুব দুষ্টু ছিল। পরিবারের প্রতি তার কোনো ওরকম আকর্ষণও ছিল না, বাইরে বাইরে ঘুরে বেড়াতো, বিভিন্ন ধরনের দুষ্টামি করতো। বাড়ি থেকে চিন্তা করলো ওকে বিয়ে দিয়ে দেই, একটু সংসারই হোক। তো তাকে বিয়ে শাদী দিয়ে দেওয়া হয়। সঙ্গত কারণ তার নামটি আমরা বলছি না। মূলত ঘটনাটি ঘটেছিল ওই ছেলের নতুন বউয়ের সাথে। একদিন দুপুরবেলা সেই নতুন বউ বসে আছে তাদের বারান্দায়। বারান্দার সামনে একটি বড় আম বাগান রয়েছে। আম বাগানের এক কোণে একটা আমড়া গাছ আছে। সে কী করে একটা ঢিল নিয়ে গাছের দিকে ছুঁড়ে মারে। আমরা যে গাছে ধরে দেখা যাচ্ছে ঝোপায় ঝোপায় আমরা ধরে, কিন্তু ঢিল মারলে একটা আমরা পড়ে না, একসাথে বেশ কয়েকটা পড়ে। হয় কি যে উনি যেই ডালে ঢিল মেরেছেন ওই ডালের একটা ছোট ঝোপায় গিয়ে ঢিল লেগেছে, এটা সত্য, কয়েকটা আমড়া পড়ার কথা তো, কিন্তু দেখা গেল যে আমড়া পড়া শুরু হয়েছে অন্য ডালের যে ঝোপা সেই ঝোপাগুলো থেকেও। অথচ সেখানে কিন্তু উনি ঢিল দেন নাই, উনি একটা ঢিল দিয়েছেন, অনেকগুলো আমড়া পড়েছে। আর মনে হচ্ছে ওই ডালগুলো কেউ ঝাঁকাচ্ছে, এরকম মনে হয়েছে। অল্প সময়ের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। তো উনি সবগুলো আমরা একত্রে গুছিয়ে আনেন। ওই দুপুর থেকে তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। বাসার সব কিছু তছনছ করে ফেলছে, ভেঙে ফেলছে। নতুন বউয়ের এরকম আচরণ দেখে শাশুড়ি অনেক ভয় পেয়ে যায়। তারা এসবের কিছুই বুঝতে পারে না যে কেন এরকমটা হচ্ছে। বেশ কয়েকদিন এভাবে চলতে থাকে। এরপর একটা কবিরাজ ডেকে আনা হয়। কবিরাজ সব কিছু শুনে বলে এই এলাকায় অনেক খারাপ কিছু বসবাস করে, তবে এর আগে তারা তাদের অস্তিত্বের জানান দেয়নি, কাউকে ভয়ও দেখায়নি। তারপরে কবিরাজ আমড়া গাছের জিনের কথা বলে। সে বলে জিনটা সেদিন দুপুরবেলাতে ওই গাছে বসেছিল, বিশ্রাম নিচ্ছিল। ওই ঢিলটা যে মেরেছে ওই ঢিলটা তার শরীরের একটা অংশে লেগেছে, আর ঢিল লাগার কারণে সে ক্ষিপ্ত হয়েছে। তখন সে রেগে বেশ কয়েকটা ডাল ঝাঁকাচ্ছিল, যার কারণে অন্য আমড়াগুলো পড়ে গেছে। আর এর পরপরই ওই জিনটা এই মেয়ের উপর আসর করেছে। তো যাই হোক, কবিরাজ জিনটিকে কোনোভাবে হাজির করে, বুঝিয়ে শুনিয়ে ঝাড়ফুঁক করে তাড়িয়ে দেয়, ও বাড়িটাও বন্ধ করে দেয়। কবিরাজ যাওয়ার সময় অবাক করার মতো কয়েকটি কথা বলে। কবিরাজ যাওয়ার সময় এই আশিক ভাই দাদির সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেয়। এটা শুনে তো সবাই অবাক, তার কাছে তো তার দাদির কোনো বিষয় জিজ্ঞেস করা হয়নি। তো কবিরাজ মূলত জিনদের মাধ্যমেই তো তথ্য পেয়েছিল, হয়তোবা সেই জিনটাই বলেছিল। কবিরাজ বলে যে এই যে ঈদগাহ আছে, ওই ঈদগাহের উত্তর সাইডের এক কোনায় একটা আম গাছ আছে। ওই আম গাছে এক ভয়ঙ্কর এক পাওয়ালা জিন আছে। ওই জিনটি রাতের নির্দিষ্ট কিছু সময় চলাচল করে। সে রাতে নাকি আশিক ভাইয়ের দাদি তার চলাচলের পথে চলে আসছে, তখনই সে বিরক্ত হয় এবং দাদিকে আসর করে। তবে সে ছেড়ে দিয়েছে, যেহেতু চলাচলের পথে চলে আসছে আর কি। তো এই ভয়ঙ্কর তথ্য শুনে সবাই তো ভয় পেয়ে যায়। আরে আসলেই তো তাই, হঠাৎ করেই তো উনি রাতের বেলায় অসুস্থ হয়ে গিয়েছিলেন। তবে
এরপরেও নাকি দাদিকে আরও 2বার আসর করেছিল, আবার চলেও গিয়েছিল। এরপর দাদি স্ট্রোক করেছিল, আর স্ট্রোক করার পর দাদির কথায় জড়তা চলে আসে, যেটা স্থায়ী হয়ে যায়। দাদি এখনও নাকি কাঁপা কাঁপা গলায় কথা বলে, স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। প্রথম বোঝা যেত না, এখন মোটামুটি বোঝা যায়। দাদিকে অনেক কবিরাজ ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নাই। দাদির জন্য দোয়া চেয়েছেন। আর এই এক পেয়ে এই দানবটা যখন চলাচল করতো, তখনই মূলত কাকি ওটা শব্দ শুনতে পেত। এটাই কিন্তু কাকাকে বলেছেন, কাকা একদিন শুনতে পেয়েছেন। এখনও নাকি ওই দিক দিয়ে ওই এক পেয়ে দানবটা চলাচল করে। তো দাদির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দাদিকে সুস্থ দান করুন, উনি আবার সুন্দর করে স্বাভাবিকভাবে যেন কথা বলতে পারেন, আগে যেভাবে বলতেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ ওনার সমস্ত শারীরিক অসুস্থতাগুলোকেও দূর করে দিন, এই বিপদ থেকেও রক্ষা করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার রাজশাহী স্পেশাল এপিসোডের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা কিন্তু এবারে রাজশাহী স্পেশাল এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। আমরা 8টি ঘটনা শেয়ার করলাম। এখন 9ম ঘটনার মাধ্যম দিয়ে রাজশাহী স্পেশাল এপিসোডটি শেষ হবে কি? না, হবে না। কেননা আমরা আরও কিছু ঘটনা পাচ্ছি রাজশাহীর। এই ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন মধু ভাই, যিনি আমাদের ওই রাজশাহী সফরের সফর সঙ্গী ছিলেন। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং পুরোটা সময় আমাদের সাথে ছিলেন, বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছেন, আমবাগানগুলো ঘুরে দেখিয়েছেন। তো মধু ভাইয়ের সাথে মাঝখানে যোগাযোগ কিছুটা গ্যাপ হয়ে গিয়েছিল আমাদের, যার কারণে উনিও বুঝতে পারছিলেন না যে কি করবেন। একদম শেষ মুহূর্তে এসে ওনার সাথে যোগাযোগ করতে আমরা সক্ষম হই। ওই সময়ে আমি যখন ওনার সাথে কথা বলি, উনি জানালেন যে ওনার বেশ কিছু ঘটনা সংগ্রহে আছে, খুব দ্রুতই সেগুলো পাঠিয়ে দেবেন। তো উনি ওই ঘটনাগুলো পাঠালে আমরা আবার সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো যদিও বা এই ঘটনাটার মাধ্যম দিয়ে এবারের রাজশাহী স্পেশাল এপিসোডটি আমরা শেষ করব, তবে ওনার ঘটনাগুলো আসলে আমরা ছোট্ট করে আবার রাজশাহীর ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। চলুন এবারের ঘটনায় চলে যাই। এই ঘটনাটি রাকিব সংগ্রহ করেছেন মোহাম্মদ এনামুল হকের কাছ থেকে, যিনি বর্তমানে ব্র্যাকের হেড অফিসে চাকরি করছেন। সম্প্রতি অফিসিয়াল একটি কাজে এই রাকিবের সফর সঙ্গী ছিলেন এই এনামুল হক ভাই। ওনার বাড়িও কিন্তু রাজশাহীতে, রাজশাহীর বাগমারা উপজেলার রক্ষিতপাড়া গ্রামে। আর ওনার শ্বশুরবাড়ি হাটগাংপাড়া। মাঝখানে পড়েছে একটি হিন্দু পাড়া, যা ওনাদের গ্রামের খুব কাছাকাছি। এই হিন্দু পাড়াটি মূলত পালোপাড়া আর ইন্দ্রপুর নামের 2 গ্রামের মাঝ বরাবর অবস্থিত। রাস্তাটি যখন হিন্দু পাড়াটি ক্রস করে, সেই জায়গায় অনেক বড় আর ঘন বাঁশঝাড় রয়েছে, পাশাপাশি কিছুটা গভীর জঙ্গলও রয়েছে। ওই হিন্দু পাড়ায় প্রায় 60টি ঘর রয়েছে। এই 60টি ঘরেই মূলত ওইখানে যেই হিন্দু পরিবারগুলো রয়েছেন তারা বসবাস করেন। ওর মধ্যে একটাও মুসলিম পরিবার বা আশেপাশে মুসলিম পরিবার নাই। তবে ওনারা যে রাস্তার পাশে ঘরবাড়ি করে রয়েছেন বিষয়টা এরকম না, ওনার রাস্তা থেকে কিছুটা দূরে কঙ্ক নদীর পাশ ঘেঁষে বাড়ি করেছেন। রাস্তার সাথে বাড়িঘর না থাকার কারণে এই রাস্তাটি যেমন নির্জন, দিনের বেলাতেও ভয়ঙ্কর। দিনের বেলাতেও নাকি একা একা যেতে ভয় করে। বিশেষ করে বাঁশঝাড়ের ওই জায়গাটাতে যদি কেউ আসে, তাহলে দিনের বেলাতেই গা ছমছম করে ওঠে। ঘটনাটি এনামুল ভাইয়ের সাথে ঘটেছিল 2015 সালের দিকে। রাত তখন 11টা। হঠাৎ করে এনামুল ভাইয়ের কাছে একটি ফোন আসে, যেই ফোনটি ওনার আম্মু করেছিলেন। ফোন করে জানান যে এনামুল হক ভাইয়ের বাবা গুরুতর অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে। অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছেছে। গুরুতর অসুস্থতার খবর পেয়ে দ্রুত এনামুল ভাই উনি বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো ওই সময় তো উনি শ্বশুরবাড়ি ছিলেন হাটগাংপাড়াতে। তো শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে তো বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো অন্ধকার চতুর্দিকে, এমন অন্ধকার ওনার বাইকের হেডলাইটের আলো ছাড়া আশেপাশে মনে হচ্ছে উনি কিছুই দেখতে পাচ্ছেন না।
চারদিকে নিস্তব্ধ, শুধু বাইকের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আশেপাশে। উনি তখন বাঁশঝাড়ের ওই জায়গাটাতে চলে এসেছেন। বাঁশঝাড়ের ভেতর দিয়েই বাইক চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটি বাঁশ মনে হলো রাস্তাটা আগলে একদম মাটির উপর পড়ে গেছে। মাটির উপর একদম পড়ে থাকলেও একটা কথা থাকে, হয়তোবা সামনের চাকা ওই বাঁশের উপর দিয়ে উঠিয়ে